কোডিংটা চালু করে দিচ্ছি। তো এক্সাম্পল 3.2 ডিটারমাইন দ্য পোল জিরো প্লট অফ দ্য সিগন্যাল এক্স অফ এন এ টু দি পাওয়ার এন যখন জিরো ভ্যালু এন এর ভ্যালুটা জিরো সমান বা বড় এবং এম মাইনাস ওয়ান এর থেকে সমান অথবা এম মাইনাস ওয়ান এর ছোট। তার মানে এই ভ্যালুটা কনফাইন্ড উইদিন জিরো টু এম মাইনাস ওয়ান। তার মানে ভ্যালু আছে কয়টা টোটাল? আমরা জানি যে জিরো থেকে যদি এন পর্যন্ত থাকে তাহলে টোটাল ভ্যালু এন প্লাস ওয়ান। তাহলে জিরো থেকে এম মাইনাস ওয়ান পর্যন্ত থাকার অর্থ হচ্ছে টোটাল এম সংখ্যক ভ্যালু আছে, যেখানে এর ভ্যালুটা হচ্ছে জিরোর থেকে বড়। ঠিক আছে? তো এখন যদি আমি এটার বের করতে চাই যে ট্রান্সফর্ম, এটা দেখাতে চাচ্ছি জাস্ট বেসিক্যালি এটা এইটুক দেখাবো যে পোল জিরো প্লট গুলা কিরকম হয় দেখানোর জন্য জাস্ট। তো শুরু করি। এখানে এই জায়গাটাতে কি কারো কোনো সমস্যা আছে? এই জায়গাটা কিভাবে আসছে? এই জায়গাটা আসলে এরকম ছিল না। এই জায়গাটা ছিল হচ্ছে আমরা যেমনটা দেখে আসছি জেড টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাই না? তো এখানে আসলে ওই ঘটনাটাই আছে। তো আমরা বেসিক্যালি মাল্টিপ্লাই করছি এ টু দি পাওয়ার এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। আমরা যখন ইনফিনিটির মধ্যে করি তখন কি থাকে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। বাট এখানে আমাদেরকে বলে দিছে, লিমিটটা বলে দিছে। তাহলে লিমিটটা কত হবে? জিরো থেকে এম মাইনাস ওয়ান পর্যন্ত। আর এখানে কি ঘটনা ঘটছে আর তো মনে হয় বলা লাগবে না। এখানে এটাকে ভিতরে ঢুকায় নিছি আর জেড মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করছি আর উপরে টোটালটার পাওয়ার নিছি এন। এর আগে আমরা যেগুলো যোগ করছিলাম সেগুলো হচ্ছে ইনফিনাইট সিরিজ, বাট এটা তো ইনফিনাইট সিরিজ না। ইনফিনাইট সিরিজ না হলে যেটা হয় সেটা হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। এটা হচ্ছে সাম। আর যেটা হচ্ছে রেশিও। এখন রেশিওটা যদি আমি বের করতে চাই তাহলে এটার কয়েকটা ভ্যালু বসাইতে হবে। মানে এন এর ভ্যালু জিরোর জন্য কত, ওয়ান এর জন্য কত, টু এর জন্য কত, থ্রি এর জন্য কত, এইভাবে যদি সাম করতে থাকি তাহলে আমরা তখন এই রেশিওর ভ্যালুটা পেয়ে যাবো। তো এখান থেকে এর মধ্যে একটা জাম্প আছে। জাম্পটা খুব সহজ, আমি মনে করি সবাই পারবে। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে সেই জন্য আমি জাম্পটা একটু করতেছি। জাম্পটা খুবই সহজ। ওয়ান মাইনাস, এখন এখানে কি থাকবে? এ টু দি পাওয়ার এম, তাই না? আর জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল, তার মানে এম দিয়ে গুণ যদি করি তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস এম হয়। তো জেড টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে জেড বাই মানে এ টু দি পাওয়ার এম বাই জেড বাই এম, জেড টু দি পাওয়ার এম। আর এখানে ছিল হচ্ছে ওয়ান মাইনাস এ জেড ইনভার্স, এটার মানে হচ্ছে ওয়ান মাইনাস এ জেড বাই সরি এ বাই জেড। এখন এটাকে যদি আমি একটু অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের ভিতরে ফেলাই তাহলে উপরে আসবে, নিচে আসবে জেড টু দি পাওয়ার এম, জেড টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, তাই না? ডিভাইডেড বাই, এখানে যদি জেড নেই তাহলে কি আসে? জেড মাইনাস এ। তো এখন এখানে কি হলো ঘটনাটা? জেড টু দি পাওয়ার এম থাকলো, এ টু দি পাওয়ার এমও থাকলো, আর জেড টু দি পাওয়ার এম এখানে যেটা ছিল সেটা এখন নিচে চলে যাবে। নিচে যাওয়ার কারণে কি হবে? এখানে আসলে জিনিসটা আছে এইভাবে, এখন জেড টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই জেড ইন্টু জেড মাইনাস এ, এইভাবে আছে। এই জিনিসটাকে আমরা যারা একটু জিনিসগুলো বুঝি, সূচকের নিয়ম তারা আমরা জানি যে জেড টু দি পাওয়ার এম বাই জেড কে আমরা জেড এইভাবেও লিখতে পারি। তাহলে জেড টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই, এখানে লিখতে পারি জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস এ। আশা করি এই অংশে কারো আর সমস্যা থাকার কথা না। তাহলে এখন একটু আমরা বুঝি যে কি বলতেছে। এই অংশটা যেহেতু আসলো, সিন্স a is greater than 0, বলতেছে যে এর ভ্যালুটা যেহেতু 0, দ্য ইকুয়েশন z টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m হ্যাজ m রুটস। এই ইকুয়েশনটা মানে কি? z টু দি পাওয়ার m মাইনাস z a টু দি পাওয়ার m। এখন m এর বিভিন্ন ভ্যালুর জন্য যদি 0 বসাই তাহলে এই ইকুয়েশনটা কি পাবো? আমরা ইকুয়েশনটার 0 পাবো, তাই না? যেসব জায়গায় ট্রান্সফার ফাংশনটা 0 সেই ভ্যালুগুলো আমরা পাবো। তো সেইটাকে বলতেছে m রুটস এট z কে a টু দি পাওয়ার a e to the power z twice pi k by m। ঠিক আছে?
তো এই রুটগুলা কোথায় হচ্ছে? রুটগুলা এ তে হচ্ছে। আমরা একটু খেয়াল করে যদি দেখি, রুটগুলার দূরত্ব হচ্ছে এ। এই ভদ্রলোকের এম গুলাকে যদি কনসিডার না করে, এখানে এম টেম আছে দেখতে একটু খারাপ লাগে, যদি এইটার দেখি, তার মানে এই রুটটা আসলে কোথায় আছে? জেড ইজ ইকুয়াল টু এ তে আছে, তাই না? এইরকম আমি রুটগুলা পাবো, সেই রুটগুলাকে, কথা শোনা যাচ্ছে? এম হক কথা শোনা যাচ্ছে? স্যার একটু একটু কেটে কেটে আসতেছে স্যার। কি বলবো, ক্লাস নেওয়া শুরু হলে যদি ইন্টারনেট ঝামেলা করে, আমার তো কিছু করার নাই রে বাবা। ভিডিওতে কি সমস্যা হয়? ভিডিও স্যার আপনার রেকর্ডিং এ সমস্যা হওয়ার কথা না স্যার। আমার রেকর্ডিংটা তোমরা ভালো করে বুঝলেই হয়েছে। তো এখন এইখানে এটা বলছে 0 থেকে বড়। এখন এটাকে যদি আমি এখন পোলার কোঅর্ডিনেটসে নিয়ে যাই, এখানে কিন্তু আপত্তি থাকার কিছু নাই, কারণ এই এম এর বিভিন্ন ভ্যালুর জন্য, কে এর বিভিন্ন ভ্যালুর জন্য এই ভদ্রলোক আসলে কি, এই যে এটা একটা, এখানে এখানে জাস্ট অ্যাঙ্গেল ডিফারেন্স হবে, বাট সবগুলাই সেন্টার থেকে এই জিরোগুলোর দূরত্ব কত হবে? এ। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? এই অংশ নিয়ে আশা করি ডাউট থাকার কথা না, কারণ আমি যখন বলতেছি যে এখানে কত সংখ্যক রুট হবে, এম সংখ্যক রুট হবে, কারণ এখানে এ কয়টা ভ্যালু আছে, এম সংখ্যক ভ্যালু আছে, আবার জেডও আছে এম সংখ্যক। তার মানে আমি যদি এইভাবে সাজাতে থাকি, তাহলে এইরকম পেয়ার হবে কয়টা? এম সংখ্যক। এবং এই পেয়ার গুলো আসলে ডিপেন্ড করবে কিসের উপর? একটা জায়গায় তো থাকবে না, এই পেয়ার গুলো থাকবে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এই জন্য এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ই টু দি পাওয়ার জে থিটা মানে কি? ই টু দি পাওয়ার জে থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস জে সাইন থিটা, তাই না? এবং ই টু দি পাওয়ার জে থিটা দিয়ে বেসিক্যালি আমরা আর ই টু দি পাওয়ার জে থিটা দিয়ে আমরা একটা পজিশন নির্দেশ করি, কোথায়? পোলার কোঅর্ডিনেটসে, তাই না? যেখানে আর বা এর যেটা, এই এ, সেটা হচ্ছে এটা, এই দূরত্বটা। ঠিক আছে, আমরা ভালোই যাচ্ছি, লেট আস মুভ ফরওয়ার্ড। কিন্তু আমি একটু জায়গাটাকে ফ্রেশ করি। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, উপরে জিরো কোথায় আছে আমরা কিন্তু এটা বের করে ফেললাম। এখন একটা পজিশনে যদি জিরো এবং পোল দুইটা ব্যক্তি থাকে, তাহলে একে অপরকে ক্যান্সেল করে দেয়। আমরা দেখতেছি যে নিচে একটা ভ্যালু আছে জেড মাইনাস এ। তো এইখানে কিন্তু নিচে যে ডিনোমিনেটরে যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোর জন্য, সেই ফ্যাক্টরগুলোর জন্য যেখানে যেখানে আমরা জিরো পাবো, সেই পজিশনগুলোকে আমরা বলবো হচ্ছে পোল অফ দি ট্রান্সফার ফাংশন। তাহলে এখানে একটা পোল কিন্তু জেড ইজ ইকুয়াল টু এ আছে। আবার উপরেও কিন্তু জেড টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, এম এর ভ্যালুটা যখন কত 1 হবে, এম এর ভ্যালুটা যখন 1, তখন কিন্তু আমি যে জিরোটা পাবো সেই জিরোর পজিশন হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এ। তো সেই জন্য এখানে একটা কথা বলা আছে যে the zero z not equal to a cancels the pole at z equal to a। ঠিক আছে, মানে পোল এবং জিরোর পজিশনটা একই হয়ে যাচ্ছে কোথায়? z0। দাস এক্স অফ জেডটা কি হবে তখন? জিরো বাদ দিয়ে হবে। এখানে কিন্তু আমার জেড মাইনাস জেড জিরো, এই ভদ্রলোক থাকার কথা ছিল, কিন্তু এটা এই ভদ্রলোকটা থাকতেছে না, কারণ এটা পোল দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ আর নাই। তাহলে আমার উপরে কি থাকতেছে? উপরে থাকবে হতে 1 থেকে শুরু হবে, 1 এর জন্য থাকবে ফ্যাক্টর, 2 এর জন্য থাকবে, এভাবে m মাইনাস 1 পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর নিচে যে জেড মাইনাস এ ছিল, ওই ভদ্রলোক তো উপরের জিরো দ্বারা ক্যান্সেল হলো, তো শুধুমাত্র নিচে পোল থাকবে হচ্ছে জেড টু দি পাওয়ার m মাইনাস 1। তো এইরকম পোল থাকার অর্থ হচ্ছে যে জেড টু দি পাওয়ার m মাইনাস 1 সংখ্যক পোল এট দি অরিজিন। ঠিক আছে, কারণ এখানে জেড টু দি পাওয়ার মাইনাস 1 এর সাথে বেসিক্যালি কে আছে? জেড টু দি পাওয়ার মাইনাস 1 এর সাথে আছে 0, তাই না? তার মানে তো একটি অরিজিন, পোলটা একটি অরিজিন। তাহলে এখানে m মাইনাস 1 সংখ্যক পোল কোথায় আছে? অরিজিনে। আর জিরো কয়টা আছে? জিরো আছে হচ্ছে 1 থেকে m মাইনাস 1 পর্যন্ত, সেটা হচ্ছে z1 এ আছে, z2 তে আছে, এবং সেই দূরত্বগুলো যদি একই হয়, তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্সটা হবে আর কি। তো যেটা বলতেছে এখানে যে which has m minus 1 zeros and m minus 1 poles located as shown in figure 3.2 for m equal to 8, m equal to 8 এর এমক, আমি কি কানেক্টেড না ডিসকানেক্টেড? আমার কথা কি কেউ শুনতে পাওয়া যাচ্ছে?
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে m-1 সংখ্যক জিরো ছিল উপরে আর m-1 সংখ্যক পোল। এখন এই ফিগারটাতে m=8 এর জন্য ঘটনা কি ঘটছে দেখাচ্ছে। তো এখানে একটা পোল, এখানে একটা পোল, আমার কার্সর দেখা যাচ্ছে তো, তাই না? এই যে এটা হচ্ছে আমার কার্সর, দেখা যায়? ওই স্যার। এখানে একটা হ্যাঁ পোল, দেখা 1 যাচ্ছে। 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তো 0 থেকে যদি শুরু করি তাহলে m-1 সংখ্যক, ঠিক আছে, এখানে 0 দেখাচ্ছে। নোট দ্যাট দি ROC is in the entire Z plane except Z is equal to 0 because of the m-1 poles located at the origin. আমরা কি জানি যে m-1 সংখ্যক পোল অরিজিনে আছে, তো পোল যেখানে থাকবে সেখানে ROC থাকবে না, রিজিয়ন অফ কনভারজেন্স, তাই না? ROC তাহলে কি হবে? এন্টায়ার Z plane except Z is equal to 0, কারণ ওই Z is equal to 0 যেখানে, সেখানে পোল আছে m-1 সংখ্যক, এই 0-তে আছে। একজন আরেকজনের উপরে উঠে আছে, এই জন্য 8টা দেখা যাচ্ছে না, বা যে সংখ্যকই আছে সেটা দেখা যাচ্ছে না। তো জিনিসগুলো আসলে এরকম হয়। এক্সাম্পল 3.2 গেল, আমরা এখন একটু আগাই। আমরা এখন একটু ইনভার্স জেড ট্রান্সফর্মটা দেখবো। ইনভার্স জেড ট্রান্সফর্ম কচি ইন্টিগ্রাল ইউজ করে যেভাবে করে, মানে বেসিক্যালি এটাকে আমরা বলতেছি ডাইরেক্ট ইভালুয়েশন বাই কন্টুর ইন্টিগ্রেশন। এটার আমরা একটু প্রুফ দেখবো। প্রুফ দেখার পরে এটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো না, কারণ এটা এখন আমরা শিখবো না। আমরা একটু বাইপাস পদ্ধতিটা শিখবো। তো তার আগে একটু দেখে নেই যে এখানে ঘটনাটা কি বলতেছে। The procedure for transforming from the Z domain to the time domain is called the inverse Z transform, ঠিক আছে? An inversion formula for obtaining x of n from x of z can be derived by using the Cauchy integral theorem. এখানে আমি Cauchy integral theoremটা ইউজ করতেছি। নরমালি আমরা কিন্তু জানি যে z ট্রান্সফর্মটাকে কিভাবে লিখে, x of z is equal to k minus infinity plus infinity, n এর জায়গায় আমি k ব্যবহার করছি, এখানে n এর জায়গায় k ব্যবহার করতেছি, সমস্যা নাই। x of k z to the power minus k, এটা ছিল আমার z ট্রান্সফর্ম। we multiply both side by z to the power n minus 1. এখন আমি যদি উভয় পক্ষকে z to the power minus 1 দিয়ে গুণ করি and integrate both sides over a closed contour, and integrate both sides over a closed contour, একটু আঁকায় নেই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হয়। এটাকে ধরি R2 আর এটাকে ধরলাম R1, দুইটা রেডিয়াস। এটা হচ্ছে রিয়াল জেড, এটা হচ্ছে ইমাজিনারি জেড। এখন আমি যদি এই রিজিয়ন অফ কনভারজেন্সের ভিতরে একটা ক্লোজ কন্টুর নেই এবং অ্যান্টি ক্লকওয়াইজ দিকে এই ক্লোজ কন্টুরটাকে ইন্টিগ্রেট করি, এই কাজটাই করতেছে আর কি। উই মাল্টিপ্লাই বোথ সাইড বাই z টু দি পাওয়ার n minus 1। এখন এই সাইডে যদি z টু দি পাওয়ার n minus 1 এবং এই সাইডে যদি z টু দি পাওয়ার n minus 1 দিয়ে গুণ করি এবং ক্লোজ কন্টুর উইদিন দ্য ROC অফ x অফ z, যে ROC টা ছিল এই R1 এবং R2 এর ভিতরে, ROC টা যেখানে ছিল এই যে এইটা, এই ROC এর ভিতরে which encloses the origin যদি করি সেক্ষেত্রে কি হবে? কথা শোনা যাচ্ছে? তো কেটে আসতেছিল স্যার। ওকে, তাহলে x of z z টু দি পাওয়ার n minus 1 এই পাশে আসলো, z টু দি পাওয়ার n minus 1 minus k হলো এখানে, যেহেতু এখানে z টু দি পাওয়ার minus k ছিল, যদি আমি এখানে z টু দি পাওয়ার n minus 1 ও নেই মাল্টিপ্লাই করি তাহলে z টু দি পাওয়ার n minus 1 minus k হয়। হ্যাঁ, where c denotes the closed contour in the ROC of x of z taken in a counterclockwise direction, is a counterclockwise direction এ নিয়েছি। Since this series converges on this contour, মানে কি ওটা রিজিয়ন অফ কনভারজেন্সের ভিতরে, we can interchange the order of the integration and summation on the right hand side. আমরা রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনের
অর্ডার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লোজ কন্ট্যুরটা সহজ ছিল আমার, এখানে এই টোটালটা এটার ভিতরে ছিল। এখন আমি যেহেতু এই ডিজেড এর উপরে ভিতরে এক্স অফ কে ডিপেন্ড করে না, সেহেতু আমি এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। আর কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর এক্স অফ কে এটাকে বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে ক্লোজ কন্ট্রোলটার জন্য ক্লোজ কন্ট্রোলের জন্য ইন্টিগ্রেশন করতেছি জেড টু দি পাওয়ার n - 1 - k কে, ঠিক আছে। তো এখন কচি ইন্টিগ্রাল অনুযায়ী একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে যদি কে ইকুয়াল টু n হয়, কে ইকুয়াল টু n হয় তাহলে এই টোটাল ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে 1, আর কে যদি n এর সমান না হয় তাহলে 0, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু যদি n হয় তাহলে আমি এটাকে লিখতে পারি 1 বাই টয়েস পাই জে z টু দি পাওয়ার n - 1 - k ইকুয়াল টু 1, और আমি লিখতে পারি z টু দি পাওয়ার n - 1 - k dz ইকুয়াল টু টয়েস পাই জে। তো এখন এই যে টয়েস পাই যে ভ্যালুটা আমি পাইলাম এখানে, তো কার ভ্যালু পাইছি টয়েস পাই যে এইটুকের ভ্যালু। এটা যদি আমি এই টয়েস পাই যেটা যদি এর জায়গায় বসাই দিই, এখানে যদি এই এই অংশের জায়গায় যদি আমি টয়েস পাই যে বসাই, টয়েস পাই যে বসাই, তাহলে এখানে কে থাকতেছে কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ কে। তো এইটার মানে কিন্তু কে ইকুয়াল টু এন কিন্তু আমরা ধরে নিছি, কে ইকুয়াল টু এন যদি হয় তাহলে আমি কে এর জায়গায় এনও লিখতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি কে এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স অফ এন, ঠিক আছে। তো এইটা মানে কিন্তু আসলে কি, এটা মানে কিন্তু এক্স অফ এন নিজেই, তাই না। ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যদি এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যোগ করা মানে কি এক্স অফ এন। তাহলে ওই পাশে বেসিক্যালি আমার আছে কে এক্স অফ এন, তাই না। তাহলে আমার এইখানে আমি পাচ্ছি হচ্ছে এই সাইডে আমি পাচ্ছি টয়েস পাই যে এক্স অফ এন, এইখানে লিখে ফেলি টয়েস পাই যে এক্স অফ এন আমার লেফট রাইট হ্যান্ড সাইডে ছিল। কি হলো আবার, সাইজ মনে হয় চেঞ্জ হয়ে গেছে। তাহলে টয়েস পাই যে এক্স অফ এন এইটা থাকলো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, আর আমার লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এইটা এক্স অফ জেড জেড টু দি পাওয়ার n - 1 dz। তাহলে আমি এখন যদি ওই পাশে নিয়ে যাই, এই বস্তুকে যদি ওই পাশে নিয়ে যাই টয়েস পাই যে, তাহলে আমি কি পাই, তাহলে আমি এটা পাচ্ছি। এইটাই হচ্ছে রিলেশন এক্স অফ এন আর এক্স অফ জেড এর রিলেশন হচ্ছে এইটাই। তাহলে আমাকে যদি কেউ এক্স অফ জেড যদি দেয় এক্স অফ এন, তাহলে পাওয়ার বুদ্ধিটা কি, আমি যদি এক্স অফ জেডটা পাই তাহলে সেখান থেকে এক্স অফ এন পাওয়ার বুদ্ধিটা মানে ইনভার্স জেড ট্রান্সফর্ম করার বুদ্ধিটা হচ্ছে এই যে এই কর্মকাণ্ড চালাইতে হবে। কন্ট্রোল ইন্টিগ্রেশন করে যদি কেউ করতে চায় তাহলে তাকে এক্স অফ জেড জেড n - 1 এই পদ্ধতিতে আগাতে হবে। এখানে কিছু কথাবার্তা আছে বইয়ে আছে, বই থেকে বলতেছি। The contour integral in এই যেটা আমরা বের করলাম provides the desired inversion formula for determining the sequence x of n from the z transform। মানে z ট্রান্সফর্ম একটা সিগন্যাল কে করা আছে x of z থেকে x of n পাওয়ার একটা ডিজায়ার্ড ফর্মুলা হচ্ছে কন্টুর ইন্টিগ্রেশন। কিন্তু we shall not use directly in our evaluation for inverse z transform. In our treatment we deal with signals and systems in the z domain which have rational z transforms। আমরা রেশনাল জেড ট্রান্সফর্ম নিয়ে আলাপ আলোচনা করব, যেখানে জেড ট্রান্সফর্ম করা সিগন্যালের ভ্যালুগুলোকে আমরা একটা রেশনাল ফ্র্যাকশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো না, ফ্র্যাকশন হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে পারি a বাই b আকারে, ঠিক আছে।
এবং প্রপার রেশনাল ফাংশন হতে হবে, মানে এর যদি পাওয়ার হয় n আর বি এর পাওয়ার যদি হয় n, যেখানে a আর b দুটাই হচ্ছে দুইটা পলিনোমিয়াল, ঠিক আছে, সেক্ষেত্রে nটা হতে হবে m এর থেকে বড়, তাছাড়া এটা কিন্তু ইমপ্রপার হবে। একটা প্রপার রেশনাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা জেড ট্রান্সফর্মটাকে ইনভার্স জেড ট্রান্সফর্ম করে টাইম ডোমেইন সিগনালে ব্যাক নিয়ে আসবে। জেড ট্রান্সফর্ম দ্যাট আর এ রেশিও অফ টু পলিনোমিয়াল, যেটা বলতেছিলাম, রেশিও অফ টু পলিনোমিয়াল বা রেশনাল জেড ট্রান্সফর্ম আমরা কনসিডার করব। আমরা হচ্ছে যে কন্ট্রোল ইন্টিগ্রেশন দিয়ে যেভাবে ইনভার্স জেড ট্রান্সফর্ম করেন সেভাবে আমরা করব না। For such Z transform, we develop a simpler method for inversion that stems from 1.16 and employs a table lookup. আমরা একটু সিম্পল ভাবে জিনিসটা করব, যেভাবে করা আছে এখানে সেভাবে আমরা করব না। তো যাই হোক, যেটা বেসিক পদ্ধতি সেটা কিভাবে করে ওটা আমরা একটু দেখলাম। আজকে আমরা ইনভার্সনটা একটু দেখতেই হবে আর কি, আজকে এছাড়া আর কোনো উপায় নেই। স্যার আসছেন? আমি চলে গেছিলাম নাকি? জি স্যার। কোন কোনটুক কথা শুনতে পাও নাই? স্যার কথা তো অনেকক্ষণ ধরে শুনতেছে না, আটকে আসতেছে। তো সেটা তো আমাকে একটু মেসেজ দিয়ে বলতে হবে, কেউই তো কথা বলে না, তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা ক্লাস শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? এই প্রুফটা কি বোঝা গেছে? প্রুফটার পর্যন্ত ছিলা তোমরা? এম হক, এই আটকে আটকে আসতেছে, বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। এখন কি ঠিক আছে? ক্লাসের শুরু থেকেই স্যার সমস্যা হচ্ছে স্যার, মানে ভালো রকমের সমস্যা। এখন কি করব বলো, আমার তো কিছু করার নাই। জি স্যার। আচ্ছা যাই হোক, সলভ ক্লাস পরে যখন নিব তখন তোমাদের যা যা প্রবলেম আছে সেগুলো সলভ হবে। আর আমি চাচ্ছি যে জেড ট্রান্সফর্মের যে অনুশীলনীটা আছে এটা তোমরা বা আমরা দুই পার্টি মিলে এটা পুরাটা সলভ করে ফেলবো। এই এই প্রকিসের বইতে যে অনুশীলনীটা আছে এটা শেষ করে ফেলবো যদি Yes. সম্ভব হয়। তো যেটা বলতেছিলাম, এই কচি ইন্টিগ্রাল থিওরাম দিয়ে ইনভার্স জেড ট্রান্সফর্ম করা যায়, কিন্তু এখানে বইতেই বলছে যে উই শ্যাল নট ইউজ 1.16 ডাইরেক্টলি ইন আওয়ার ইভালুয়েশন অফ ইনভার্স জেড ট্রান্সফর্ম। In our treatment, we deal with signals and systems in the Z domain which have rational Z transform, মানে Z transform এর ভ্যালুটাকে রেশনাল Z transform হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে। মানে কি? রেশিও অফ টু পলিনোমিয়াল আমি কিন্তু এখানে দেখাই দিছি, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার m, এইরকম করে যদি কোনো Z ট্রান্সফর্ম করা সিগন্যালকে যদি রিপ্রেজেন্ট করা যায়, আবার সেখানে n এর ভ্যালুটা, n এর যে পাওয়ার, এখানে এখানে a টু দি পাওয়ার n মানে n একটা পাওয়ার না, এই পলিনোমিয়ালের যে সর্বোচ্চ পাওয়ার সেটা আবার m এর থেকে বড় হতে হবে। যদি না হয় তাহলে সেটা আবার প্রপার হবে না, ইমপ্রপার ফ্র্যাকশন হবে। ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এটাকে এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে, ইমপ্রপার রেশিওটাকে প্রপার করে নিতে হবে। তো এই পদ্ধতিগুলো আমরা আজকে শিখবো। কারো মনে হয় এটা অন করা আছে স্পিকারটা? ওকে, এটা বইয়ের উদাহরণের মাধ্যমে যেহেতু আমরা শিখবো, এক্সাম্পল 3.4.2 একটা উদাহরণ দেওয়া আছে। যাদের কাছে বই আছে তারা বইটা খুলতে পারো, ওই উদাহরণটা আমরা এখন করব।
এই উদাহরণের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে এই পদ্ধতিটাকে পাওয়ার সিরিজ এক্সপ্যানশন পদ্ধতি বলে অথবা লং ডিভিশনও বলে অনেকে। তো এটা আমরা একটু শুরু করি, দেখি যে কত দূর যাওয়া যায়। এটাকে বলতেছে the inverse Z transform by power series expansion. তাহলে given a Z transform, given a Z transform x of Z, তাই না, x of Z with its corresponding ROC, ROC-টাও দেওয়া থাকতে হবে, with its corresponding ROC কেন লাগবে এটা আমরা দেখব। x of Z with its corresponding ROC, region of convergence, we can expand x of Z into a power series of the form x of Z is equal to n equal to minus infinity to plus infinity Cn Z to the power minus n। এইভাবে এক্সপ্যান্ড করে যদি আমরা একটা যে ট্রান্সফর্ম করা সিগন্যাল থেকে এই ভ্যালুগুলা থেকে বেসিক্যালি যদি আমরা এগুলা বের করতে পারি, সিএন ভ্যালুগুলা বের করতে পারি, তাহলে আমার যে বেসিক যে মেইন সিগন্যালটা নিয়ে আমরা কনসিডার করছি সেই সিগন্যালটা বের করা সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে সেটাকে আমার পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে হবে। এই কিভাবে এটা করে সেটা দেখবো আমরা দুইটা পদ্ধতিতে দেখবো। একটার ক্ষেত্রে রিজিয়ন অফ কনভারজেন্স হবে একের থেকে বড়, আর একটার ক্ষেত্রে রিজিয়ন অফ কনভারজেন্স হবে 2 এর থেকে 0.5 এর থেকে ছোট। তো আমরা জানি যে এই সিগন্যালটা যেটা এটা কি রকম সিগন্যাল হয়, কজাল হয়, তাই না? এক্সটেরিয়র অফ এ সার্কেল, এটা কি এক্সটেরিয়র অফ এ সার্কেল, যে সার্কেলটা হচ্ছে একটা ইউনিট সার্কেল, তাই না? এই হচ্ছে রিজিয়ন অফ কনভারজেন্স প্রথমটার জন্য। আর দ্বিতীয়টার জন্য রিজিয়ন অফ কনভারজেন্স কি ইন্টেরিয়র, তাই না? এই ইন্টেরিয়র অফ এ সার্কেল, যেখানে এই সার্কেলের রেডি কত 0.5। তো যদি এক্সটেরিয়র অফ এ সার্কেল হয় রিজন অফ কনভারজেন্স, তাহলে আমরা জানি যে সিগন্যালটা হচ্ছে একটা কজাল সিগন্যাল। কজাল সিগন্যালের ভ্যালু n ইকুয়াল টু 0 এর জন্য নাই। আর যদি z লেস দ্যান 0.5 হয়, মানে হচ্ছে একটা সার্কেলের ভিতরে হয় যদি রিজন অফ কনভারজেন্স, তাহলে আমরা জানি সেটাকে আমরা বলবো কি বলবো, অ্যান্টি কজাল সিগন্যাল, তাই না? তো এক্সাম্পল 3.4.2 যেটা 3.4.2, এখানে যে ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে এইটা দেখে আমরা এটা করে আমরা বেসিক্যালি বুঝবো যে কিভাবে পাওয়ার সিরিজ এক্সপ্যানশনের মাধ্যমে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম, মানে একটা জেড ট্রান্সফর্ম করা সিগন্যাল থেকে ওই সিগন্যালের টাইম ডোমেইন ভ্যালুগুলো বের করতে পারি। 0.5 জেড টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমার সিগন্যাল দেওয়া আছে, মানে এক্স অফ জেড দেওয়া আছে। তাহলে আমাকে এক্স অফ জেড থেকে কি বের করতে হবে, এক্স অফ এন গুলা বের করতে হবে, তাই না? তো দুইটা শর্তে বের করতে হবে। প্রথম শর্তটা হচ্ছে এটা হচ্ছে এ বলতেছে, বইতে দেওয়াই আছে এ, আর এটা হচ্ছে বি, মানে রিজিয়ন অফ কনভারজেন্স দুই রকম। এখন প্রথমটার জন্য যদি আমরা সলিউশন করি, তাহলে প্রথমে যে কথাটুকু আমরা বলে নিয়েছি ওই কথাটুকু বইতেও আছে, সিন্স দি রিজিয়ন অফ কনভারজেন্স ইজ দি এক্সটেরিয়র অফ এ সার্কেল। যদি প্রথমটার জন্য প্রথম প্রবলেমটা যদি কনসিডার করি, প্রথম প্রবলেমটা মানে হচ্ছে জেড এর ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে বড়, এক্সটেরিয়র অফ এ সার্কেল, যে সার্কেলের রেডি হচ্ছে 1, তাই না? We expect x of n to be, x of n টাকে আমরা কি এক্সপেক্ট করব, কজাল সিগন্যাল
এক্সপেক্ট করব, ঠিক আছে? কজাল সিগন্যালের ভ্যালুগুলো শুধুমাত্র n এর পজিটিভ ভ্যালুগুলোর জন্য থাকবে, তার মানে n ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0। Thus we seek a power series expansion in negative powers of z. তাহলে আমরা এখন একটা পাওয়ার সিরিজ এক্সপেনশন করব ইন দ্য নেগেটিভ পাওয়ারস অফ z। কারণ কি? n এর ভ্যালু n এর ভ্যালু 0 থেকে বড় মানে কি? আমরা যখন এই সিগন্যালটাকে যে ট্রান্সফর্ম করেছিলাম তখন সবগুলা ভ্যালুই -n ছিল, বোঝা যাচ্ছে না? যখন আমরা কোন একটা সিগন্যালে z ট্রান্সফর্ম করি তখন x অফ n z⁻n করি, তাই না? এখন যদি n এর ভ্যালুগুলো নেগেটিভ হয় তাহলে এই ভদ্রলোক কি আর নেগেটিভ থাকবে? এ তখন কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। কিন্তু কজাল সিগন্যালের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কজাল সিগন্যালের জন্য z এর পাওয়ারটা সবসময় -nই থাকবে, z⁻n। এই কথাটাই বলতেছে যে ডাজ উই সিক এ পাওয়ার সিরিজ এক্সপেনশন ইন নেগেটিভ পাওয়ারস অফ z, মানে z এর পাওয়ারটা সবসময় নেগেটিভ থাকবে কজাল সিগন্যালের জন্য। এখন আমরা যে x অফ z এর যে নিউমারেটরটা আছে সেই নিউমারেটরটাকে ডিনোমিনেটর দিয়ে ভাগ করব এবং পাওয়ার সিরিজ এক্সপেনশন করব। এমক আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো যেটা বলতেছিলাম, আমাদের x অফ z টা ছিল হচ্ছে, একটা উদাহরণের অঙ্ক করতেছি, উদাহরণেরটা করলে সবাই পরের গুলাও পারবে আশা করি। z ইনভার্স 1 প্লাস 0.5 z⁻², এটা ছিল আমাদের অঙ্ক। একটু লেখাটা খারাপ হয়ে গেল, ভালো করে লিখ। ওয়ান বাই 1 minus 1.5 z inverse 1 plus 0.5 z⁻²। তাহলে আমাদের প্রথমের রিজিয়ন অফ কনভারজেন্স হচ্ছে z is greater than 1। In each step একটু খেয়াল করে এখানে আমার পাওয়ার সিরিজ এক্সপেনশনটা করতে হবে। ইন ইচ স্টেপ অফ লং ডিভিশন প্রসেস, এটাকে লং ডিভিশনও বলে, অফ লং ডিভিশন প্রসেস we eliminate the lowest power term of z-1. We eliminate the lowest power term of z inverse 1। কিভাবে করতেছি একটু দেখি, এটা বইতে মনে হয় করা নাই, মানে বইতে ডাইরেক্ট উত্তরটা লেখা আছে 1 minus 3/2 z inverse 1। 3/2 লেখার কারণ হচ্ছে যে 1.5 মানে 3/2, হ্যাঁ, প্লাস 1/2 z⁻², আর কথা শোনা যায় এম হক? জি স্যার।
তো এটাকে যদি আমি এখন ভাগ দেই, আমি বলতেছিলাম যে নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ভাগ দিব, সেটাই করতেছি। তাহলে প্রথমে যদি 1 কনসিডার করি যে এই পুরা সিকোয়েন্সটা এর ভিতরে কতবার যায়, একের ভিতরে একবার যদি কনসিডার করি, তাহলে এইটা দিয়ে এই পুরাটা কি গুণ হবে, তাই না? তো সেটাই লিখলাম 1 মাইনাস 3/2 জেড ইনভার্স 1 প্লাস 1/2 জেড ইনভার্স 2। একটু খেয়াল করে দেখো, তাছাড়া জিনিসটা পারবা না, এত সহজ না। তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এই 1 আর এই 1 এই দুইটা কাটা গেল, এখানে থাকলো হচ্ছে 3/2, মানে 1 এর থেকে এই পুরাটাকে বিয়োগ করে দিচ্ছি, এই পুরাটাকে বিয়োগ করে দিচ্ছি 1 এর থেকে, ঠিক আছে? 3/2 জেড ইনভার্স 1, আর এখানে থাকলো হচ্ছে মাইনাস 1/2 জেড টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এখন বলতেছে কি, উই ইলিমিনেট দ্য লোয়েস্ট পাওয়ার টার্ম অফ জেড টু দি পাওয়ার মাইনাস 1, এই কথাটা বলা আছে। কিন্তু এখানে লোয়েস্ট পাওয়ারটা কত? এখানে লোয়েস্ট পাওয়ার কত, জেড টু দি পাওয়ার মাইনাস 2 না জেড টু দি পাওয়ার মাইনাস 1? জেড টু দি পাওয়ার মাইনাস 1 লোয়েস্ট পাওয়ার। এখন এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এটা ইলিমিনেট করা যাবে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? বুঝি নাই স্যার। আচ্ছা, এখনই বুঝতে পারবা। প্লাস 3/2 জেড ইনভার্স 1 দিয়ে যদি আমি এই অংশটাকে গুণ দেই, তাহলে কত হবে? সহজে যাচ্ছি আর কি। তাহলে প্রথমে গুণ দিব এবং তারপরে এটা থেকে বিয়োগ দিয়ে দেবো। এটা ছিল হচ্ছে আমার কত, এটা ছিল আমার ভাগশেষ, তাই না? তো 3/2 জেড টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে যদি আমি প্রথম অংশটাকে গুণ দেই, তাহলে আমি এখানে পাবো হচ্ছে 3/2 জেড টু দি পাওয়ার মাইনাস 1, কারণ 1 আছে এখানে। আমি গুণ দিচ্ছি কত, 3/2 জেড টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে এই টোটালটাকে গুণ দিচ্ছি, দিয়ে এটা দিয়ে ভাগ দিব, এটা দিয়ে বিয়োগ দিব। ওকে, কারণ আমি এখন হচ্ছে ভাগ করতেছি হচ্ছে 3/2, এই সংখ্যাটাকে আমি ভাগ করতেছি কাকে দিয়ে, একে দিয়ে ভাগ করতেছি। তো আরো আমি বলতেছিলাম যে যেটা লোয়েস্ট পাওয়ার সিরিজের মধ্যে, যেটা লোয়েস্ট পাওয়ার, এখানে যেটা লোয়েস্ট পাওয়ার থাকবে সেটাকে এলিমিনেট করতে হবে। তো এখানে লোয়েস্ট পাওয়ার হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস 1, সেই জন্য এটাকে এলিমিনেট করার জন্য এই বুদ্ধিতে আগাচ্ছি। সিমিলারলি আমি যদি এখন এই 3/2 কেও যদি আমি এই 3/2 দিয়ে এই দুটাকে যদি গুণ করি, তাহলে কি পাবো? উপরে পাবো হচ্ছে -9 ডিভাইডেড বাই 4 জেড টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস। এরপরেও কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে হাফ জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস হাফ জেড টু দি পাওয়ার মাইনাস 2 কে যদি আমি এখন ওই 3/2 জেড টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? এইটাকে দিয়ে যদি আমি এটাকেও গুণ দিই, তাহলে কি পাবো? 3/4 জেড টু দি পাওয়ার মাইনাস 3, তাই না? জেড টু দি পাওয়ার মাইনাস 3। এখন যদি এই দুটাকে আমি বিয়োগ করি, তাহলে কি লোয়েস্ট পাওয়ারটা বাদ গেল। এই দুইটাকে যদি বিয়োগ করি, 9/4 জেড টু দি পাওয়ার মাইনাস 2 আর 1/2 জেড টু দি পাওয়ার মাইনাস 2, এই দুটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে পাবো 7/4 জেড টু দি পাওয়ার মাইনাস 2। আর এখানে আমি পাচ্ছি কত, -3/4 জেড টু দি পাওয়ার মাইনাস 3। এখন এই দুইটার মধ্যে লোয়েস্ট পাওয়ার কে?
এই লোয়েস্ট পাওয়ারটাকে ইলিমিনেট করার জন্য আমি কি করতেছি, এই যে ডিনোমিনেটরটা ছিল এটাকে আমি বিভিন্ন জিনিস দিয়ে গুণ দিয়ে বিয়োগ দিচ্ছি। তাহলে আমার এখন ইলিমিনেট করতে হবে কি 7/4 কে। এখন 7/4 কে যদি আমি ইলিমিনেট করতে চাই তাহলে এখানে 1 আছে সামনে, তাহলে আমি এই পুরা সংখ্যাটাকে কি দিয়ে গুণ দিব 7/4 z⁻² দিয়ে। যদি দেই গুণ তখন প্রথম সংখ্যাটা কি আসবে এখানে 7/4 z⁻², আর যেটা দিয়ে গুণ দিচ্ছি সেটাকে আমি জাস্ট এখানে লিখে দিব। উপরে যে জিনিসটা জমা হচ্ছে এটাই হচ্ছে আমার x অফ n, ঠিক আছে। তো 7/4 z⁻² দিয়ে যদি আমি এখন গুণ দিয়ে দেই তাহলে পরের সংখ্যাটা কি আসবে, এখানে z⁻², z⁻1, তাহলে z⁻³ আসবে, এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? z⁻³ আসবে, আর সামনে যেটা আসবে গুণ করার পরে সেটা হচ্ছে 21/8, তাই না? 21/8 এটা আসলো। তারপরেও কিন্তু শেষ হচ্ছে না, এই যে এখানে কিন্তু আরো আছে z⁻², z⁻², তাহলে z⁻4, তাহলে কি হবে 7/8, এখানে যদি গুণ দেই 7/8 z⁻², z⁻4, 7/8 z⁻4। এখন এইখানে যদি আমি ক্যালকুলেশনটা করি এই অঙ্কগুলা কিন্তু তো সহজ না। অনুশীলনীর এই সংক্রান্ত একটা অঙ্ক করতে আমার 1 রাত লাগছিল, যখন আমি এটা প্রথম পড়াচ্ছিলাম 1 রাত লাগছিল আমার অনুশীলনীর একটা অঙ্ক সলভ করতে, কারণ আমি তখনও বিষয়গুলো ভালো করে বুঝতাম না। তো এখন যদি আমি এটা ক্যালকুলেট করি 7/4 z⁻² ছিল, আর ছিল হচ্ছে -3/4 z⁻³ আর আমি 7/4 z⁻² দিয়ে আমার এই যে সংখ্যাটা দিয়ে ভাগ দিচ্ছি আমি ডিনোমিনেটর, এটাকে গুণ করেছিলাম, তার জন্য আমি আসলে লোয়েস্ট পাওয়ারটাকে ইলিমিনেট করতেছি। কেউ যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা যে আমি লোয়েস্ট পাওয়ারটাকে ইলিমিনেট করতেছি বারবার, যেটা করতে বলা আছে আর কি। প্লাস 7/8 z⁻4। এখন আমি যদি এই দুইটাকে বিয়োগ করে দেই, এই দুটো অংশ আবার বাদ পড়ে যাবে। এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, এই এটা আর এটা, এই দুই ভদ্রলোককে যদি আমি বিয়োগ করি তাহলে পাবো আমি 15/8 15/8 z⁻3, আর এইখানে পাবো -7/8 z⁻4। এটাকে আমি যদি এখন এই দুইটা সিকোয়েন্সের মধ্যে z⁻3 z⁻4 এর মধ্যে এলিমিনেট করতে হবে z⁻3 কে, তাহলে আমি এখন এইখানে এর আগের বার গুণ দিছিলাম হচ্ছে 7/4 z⁻2 দিয়ে, আমি এখন গুণ দিব হচ্ছে 15/8 z⁻3 দিয়ে। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা আগাতে থাকবে। এই প্রসিডিওরটা যদি আমি ফলো করতে থাকি তাহলে এখানে 7/4 এর পরে 15/8 এটা যে আসবে এটা আমরা বুঝতেই পারতেছি z⁻3। এর পরে যেটা আসবে আমি লিখে দিচ্ছি 31/16 z⁻4। এইভাবে এটা চলতে থাকবে। চলতে থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইনফিনাইট সিকোয়েন্স। হ্যাঁ, তাহলে আমি এখন বুঝবো কি করে যে আমার x অফ n টা কত ছিল? x অফ n টা হচ্ছে এই যে এখানে আমি যে এর আগে যে লিখছিলাম যে x অফ n টা হচ্ছে জাস্ট এটার কোএফিশিয়েন্ট, এই ইনভার্স রাশিগুলার জাস্ট কোএফিশিয়েন্ট। তাহলে 1, প্রথমটা 1, এই যে এটা, তারপরেরটা কি 3/2, তারপরেরটা হচ্ছে 7/4, তারপরেরটা হচ্ছে 15/8, তারপরেরটা হচ্ছে 31/16। এইভাবে চলতে থাকবে। ওকে, আর এখানে জিরোটা শুরু হচ্ছে এখান থেকে, তার মানে কি এটা কজাল সিগন্যাল, তাই না? এইটা ছিল যদি সিগন্যালটা কজাল হয় তাহলে কিভাবে করব? এই যে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি অলরেডি, এখানে লিখছিলাম
যে সিএন যেটা যে আমি যে এটা পাবো, সরি এখানে আমি লিখছিলাম যে এই যে এখানে যে সিএনটা পাচ্ছি, এই সিএনটা আমাকে বেসিক্যালি বের করতে হবে, কারণ জেড টু দি পাওয়ার মাইনাস এন কিন্তু আমি বের করে ফেললাম। সিএন যেটা সেটাই হচ্ছে আমার টাইম ডোমেইন সিকোয়েন্স। এই যে এখানে কিন্তু আমি সিএনটাই বের করছি বেসিক্যালি, এই যে 1, এখানে জেড টু দি পাওয়ার মাইনাস 0 আছে, ঠিক আছে, এজন্য এখানে 1 হয়েছে। জেড টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1, এখানে এই জন্য জেড নাই, তারপরে জেড টু দি পাওয়ার মাইনাস 1, জেড টু দি পাওয়ার মাইনাস 2 এভাবে আছে। তো সেখান থেকে আমি কি নিলাম, কোএফিশিয়েন্ট গুলা নিলাম, যে কোএফিশিয়েন্ট গুলা পাচ্ছি সেটাই হচ্ছে আমার টাইম ডোমেইন সিগন্যাল। তো এইভাবে লং ডিভিশনের মাধ্যমে এক্সপ্যান্ড করে সিকোয়েন্স বের করার যে পদ্ধতি, এটাকে বলে পাওয়ার সিরিজ এক্সপেনশন। আমরা রিজন অফ কনভার্জেন্স যদি এমন হয় যে সিগন্যালটা কজাল সিগন্যাল হয়, সেক্ষেত্রে কিভাবে করব এটা দেখলাম। তো এখন আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পরে এসে আমরা দেখব যে যদি সিগন্যালটা অ্যান্টি কজাল হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে হবে। এখন চালু করে দিচ্ছি। তো 1/2 কি হচ্ছে, 1/2 z to the power minus 2 minus 3/2 z to the power minus 1 plus 1. তাহলে 2z স্কয়ার z minus 9z square plus 6z cube, এটা যদি হয় সেভেন জেড স্কোয়ার মাইনাস 6z কিউব। তাহলে এখান থেকে কত আসতেছে, 6z কিউব সেভেন জেড স্কোয়ার minus 21z cube plus 14z to the power 4। কেউ কি বুঝতে পারতেছো যে জিনিসটা এখানে কি হচ্ছে? কেউ কি বুঝতে পারা যাচ্ছে যে এটা কিভাবে হচ্ছে? কেউ নাই? বুঝি নাই স্যার। এর আগের প্রসেসটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে তো এটাও বোঝা যাওয়ার কথা। স্যার প্রথমে 1টা কেন আসলো না? স্যার মনে হয় লোয়েস্ট পাওয়ার কে দিয়ে স্যার ক্যান্সেল আউট করছে স্যার, এখানে হাইয়েস্ট পাওয়ার ক্যান্সেল আউট করছে স্যার জেড এর স্যার, এটা কি পার্থক্য স্যার?
ওকে, লেট মি ফিনিশ। তারপরে বলতেছি। আচ্ছা, তাহলে এখন মাইনাস প্লাস মাইনাস, এখান থেকে আসতেছে 15z কিউব মাইনাস 14z4। একটু ওয়েট করো, হ্যাঁ, আমার একটু কাজ একটু হয়েছে। আচ্ছা, রেকর্ডিং রিজিউম করে দিচ্ছি। ওকে, তো আমাদের আসলে জিনিসটাকে বুঝতে হবে এইভাবে যে এর আগে আমি কি এলিমিনেট করতেছিলাম, লোয়েস্ট পাওয়ার অফ জেড, তাই না? তো এখন কিন্তু আমাকে হাইয়েস্ট পাওয়ার অফ জেডটা এলিমিনেট করতে হবে। তো যদি হাইয়েস্ট পাওয়ার অফ জেডটা যদি এলিমিনেট করি, তোমরা কেউ রেসপন্স না করলে তো আমি বুঝি না আসলে তোমরা কি বুঝো নাকি কি বুঝো নাকি কি, আমি এটা বুঝি না। তো এর আগের অঙ্কে 1 আসতেছিল, কারণ হচ্ছে আমার লোয়েস্ট পাওয়ারটা ছিল জেড টু দি পাওয়ার 0। ঠিক আছে, আমরা যদি আগের অঙ্কটাতে যাই, তো আবার নড়তেছে না। এই অঙ্কটাতে আমরা দেখি আমাদের কিন্তু লোয়েস্ট পাওয়ারটা ছিল জেড টু দি পাওয়ার 0, তাই না? জেড টু দি পাওয়ার 0 ছিল হচ্ছে আমাদের লোয়েস্ট পাওয়ার 1 এর সাথে। তো সেটা আমরা এলিমিনেট করেছিলাম কিভাবে? প্রথমে জেড টু দি পাওয়ার 0 এলিমিনেট করেছি, ঠিক আছে? 1 এই জন্য প্রথমে আসছিল। আমি টোটাল সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করছিলাম, কারণ জেড টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেই জন্য এখানে প্রথমে 1 আসছে। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। এখন কি বোঝা গেছে 1 কেন আসছে এর আগেরটাতে? জি স্যার। আচ্ছা, এইটাতে আমি লোয়েস্ট পাওয়ারটাকে এলিমিনেট করতেছিলাম। আমার এখানে লোয়েস্ট পাওয়ারটা কত পরিষ্কার করে নেই। ঠিক আছে, এখানে আমি লোয়েস্ট পাওয়ারটাকে এলিমিনেট করতেছিলাম। লোয়েস্ট পাওয়ার ছিল জেড টু দি পাওয়ার 0 এর সাথে, এইজন্য এখানে 1 এলিমিনেট করছি, ঠিক আছে, প্রথমে। তারপরে এলিমিনেট করছি কাকে? জেড টু দি পাওয়ার -1 কে। তারপরে এলিমিনেট করছি কাকে? জেড টু দি পাওয়ার -2 কে। মানে লোয়েস্ট থেকে হাইয়েস্ট পাওয়ারকে এলিমিনেট করেছি। কিন্তু যদি রিজন অফ কনভারজেন্সটা একটা সার্কেলের ভিতরে হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা কি হবে? সেক্ষেত্রে আমাকে হাইয়েস্ট থেকে লোয়েস্ট পাওয়ারের দিকে যেতে হবে। তো এই জন্য আমি হাইয়েস্ট পাওয়ারটা কিন্তু এখানে আগে লিখছি ইচ্ছা করি। তো এইটাকে যদি 2 টু দি পাওয়ার 2z² দিয়ে গুণ দেই, তাহলে এখান থেকে কি আসবে? কি আসবে? এটা কাটা যায়, এটা কাটা যায়, এই যে সেই 1। ওকে, তারপরের যে অংশটা আছে 3/2 z টু দি পাওয়ার -1, এইটাকে যদি এখন আমি 2z² দিয়ে গুণ দেই, আমার কথা হচ্ছে যে আমি কি করব? এটার ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ারটাকে এলিমিনেট করব। তো হাইয়েস্ট পাওয়ারটাকে এলিমিনেট করার বুদ্ধি কি? আমার যেহেতু উপরে 1 আছে, সেহেতু সেটাকে 1 বানানো হচ্ছে হাইয়েস্ট পাওয়ার এলিমিনেট করার বুদ্ধি। প্রথম ধাপেই যাতে আমি হাইয়েস্ট পাওয়ারটাকে এলিমিনেট করতে পারি। তো তার জন্য আমি কি করলাম? পুরা সংখ্যাটাকে আমি গুণ দিলাম কি দিয়ে? 2z² দিয়ে। এজনের সামনে 1 আসে নাই, ঠিক আছে? তো 2z² দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে আমার এই যে ডিনোমিনেটরটা ছিল সেটার প্রথম অংশটা 1 হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি 3z যেটা, সেটাকে যদি আমি গুণ দেই, কি 3/z ইনভার্স কে যদি আমি 2z² দিয়ে গুণ দেই,
তাহলে আসবে হচ্ছে 2 আর 2 কাটা গেল, এখানে আসবে হচ্ছে 3z, এই যে আসছে। এরপরে যদি আমি 1 আছে 1 তো 2z স্কয়ার দিয়েই হয়ে গেল, বোঝা গেছে? তাহলে এখন যদি আমি এই টোটালটা থেকে যদি এইটা বিয়োগ দিয়ে দেই, তাহলে আমি কি পাচ্ছি? আমার কিন্তু হাইয়েস্ট পাওয়ারটা এলিমিনেট এখানে হয়ে গেল, কারণ হাইয়েস্ট পাওয়ারটাকে আমি জোর করে 2z স্কয়ার দিয়ে গুণ দিয়ে 1 করছিলাম। তাহলে বিয়োগ দেওয়ার পর আমার থাকলো কে 3z আর মাইনাস 2z স্কয়ার। এখন আমাকে দেখতে হবে যে আমার এখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা, তাই না? z টু দি পাওয়ার মাইনাস 2 কে এলিমিনেট করে ফেলছি, এখন আমি z টু দি পাওয়ার মাইনাস 1 কে যদি এলিমিনেট করতে চাই, 6z কিউব দিয়ে যদি গুণ দেই তাহলে কি আসবে? এখন গুণ দিচ্ছি হচ্ছে 6z কিউব দিয়ে, তাহলে হাফ z টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু কত 6z কিউব, তাহলে এখানে উপরে থাকলো কত 3, আর z টু দি পাওয়ার মাইনাস 2 z টু দি পাওয়ার মাইনাস 3 গুণ দিলে থাকে z, তাহলে এখানে আসতেছে 3z বসে গেল। ওকে, তারপরে আমি এলিমিনেট করার চেষ্টা করব কাকে? z টু দি পাওয়ার মাইনাস 1 কে, তাই না? এখন যদি 6z কিউব দিয়ে যদি আমি এখানে আবার গুণ দেই, 6z কিউব মাল্টিপ্লাইড বাই কত 3/2 z টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে আসতেছে কত 3, তাহলে এখানে আসতেছে 9z স্কয়ার, কারণ এখানে আছে 3 আর এখানে আছে -1, তাহলে এখানে হবে স্কয়ার, তাহলে 9z স্কয়ার আসলো। তারপরে 6z কিউব যেটা সে নিজে বসে গেল। এখানে বেসিক্যালি আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এই পাশের যে হাইয়েস্ট পাওয়ারটা আছে এটাকে এলিমিনেট করতেছি বারবার প্রত্যেক ধাপে। ওকে, তো এখন হচ্ছে যদি এইটাকে যদি আমি এখন ভাগ দেই, তাহলে 3z আবার কাটা, আর এখান থেকে 7z স্কয়ার আসবে আর মাইনাস 6z কিউব আসবে। তো এখন আমি আবার কি করব? এখন আবার হাইয়েস্ট পাওয়ারটাকে এলিমিনেট করব আমি। তো তার জন্য আমাকে কি করতে হবে? এখানে 7z স্কয়ার আছে, তাহলে 7z স্কয়ার যদি আমি এখান এই প্রথম রাশিটা থেকে বানাতে চাই, তাহলে তাকে আমার কি দিয়ে গুণ দিতে হবে? একটু খেয়াল করে দেখি, এখানে আমার হচ্ছে 7z স্কয়ার আছে, আর আমাকে এইটাকে কোনো কিছু দিয়ে গুণ দিয়ে এমন একটা সংখ্যা এখানে আনতে হবে যাতে 7z স্কয়ারটা এলিমিনেট হয়ে যায়। তাহলে আমি কি দিয়ে গুণ দিব? যদি 14z টু দি পাওয়ার 4 দিয়ে গুণ দেই, হাফ z টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 7 আর z টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাহলে এখানে হবে z স্কয়ার, তাহলে 7z স্কয়ার আসতেছে। তাহলে প্রথমে আমি এলিমিনেট করলাম কি z টু দি পাওয়ার 0 কে, এরপর এলিমিনেট করলাম z টু দি পাওয়ার 1 কে, এরপর এলিমিনেট করলাম z স্কয়ার কে। বোঝা যাচ্ছে? তাহলে আমি বেসিক্যালি 0 প্রথমে এলিমিনেট করলাম z টু দি পাওয়ার 0, তারপর এলিমিনেট করলাম z টু দি পাওয়ার 1, তারপর এলিমিনেট করলাম z টু দি পাওয়ার 2। আর এর আগে আমি যখন করতেছিলাম তখন আমি এলিমিনেট করেছিলাম z টু দি পাওয়ার 0 প্রথমে, তারপরে z টু দি পাওয়ার -1, তারপর z টু দি পাওয়ার -2, তারপর z টু দি পাওয়ার -3, এইভাবে। তাহলে যখন আমার সিগন্যালটা কজাল হচ্ছে তখন আমি আগে 0 কে -0 তো 0 কে আগে করছি, তারপর -1, তারপর -2, -3, এইভাবে z এর পাওয়ার গুলাকে আমি এলিমিনেট করছি। আর এইখানে আমি এলিমিনেট করতেছি কিভাবে? প্রথমে 0 কে এলিমিনেট করছি, তারপর z টু দি পাওয়ার 1 কে এলিমিনেট করছি, তারপর z টু দি পাওয়ার 2 কে এলিমিনেট করছি, এরপর z টু দি পাওয়ার 3 কে এলিমিনেট করতেছি। এখানে z টু দি পাওয়ার 3 কে যদি এলিমিনেট করতে চাই তাহলে কত দিয়ে গুণ দিব? কেউ বলতে পারবা কত দিয়ে গুণ দিব? 14z to the power 4, কত? 14z to the power 4।
না 14 z টু দি পাওয়ার 4 দিয়ে তো করে ফেললাম। স্যার 15 z টু দি পাওয়ার 5 না? হ্যাঁ 15 30 স্যার 30 কারণ এখানে আমার 15 z টু দি পাওয়ার কিউব আসছে। এই পুরো সংখ্যাটাকে যদি এখন আমি 30 z টু দি পাওয়ার 4 দিয়ে গুণ দেই তাহলে কত হয়? 30 z টু দি পাওয়ার 5 দিয়ে যদি গুণ দেই, প্রথম রাশিটা দেখলেই তো আমার হয়ে যাচ্ছে যে আসলে কাজ হয় কিনা। তাহলে এখানে কত আসে? 15, কারণ এখানে 2 কাটা গেলে 15 থাকে। আর এখানে z টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে কত? z টু দি পাওয়ার 3। তাহলে আমার কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে হবে 30 z টু দি পাওয়ার 5 দিয়ে যদি গুণ দেই তাহলে এখানে আসবে 15 z টু দি পাওয়ার কিউব মাইনাস 45 z টু দি পাওয়ার 4, আর এখানে আসবে হচ্ছে 30 z টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন তাহলে আমি যদি এটা বিয়োগ করে দেই, এই দুটো যদি আমি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার এই z টু দি পাওয়ার 3 এর পাওয়ারটাও এলিমিনেট হয়ে গেল। We observe that in each step of the long division process, the lowest power from z is eliminated. In case of anticausal signals, the long division is carried out by writing down the two polynomials in reverse order. এটা বইতে লেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি কি এলিমিনেট করলাম? z টু দি পাওয়ার 3 কে এলিমিনেট করলাম। যদি করি এখন বিয়োগ যদি দেই তাহলে এখানে কি আসবে? ওখান থেকে বিয়োগ দিয়ে যদি এখানে আসি তাহলে ওখানে আসলে আছে হচ্ছে 31 z টু দি পাওয়ার 4 মাইনাস 30 z টু দি পাওয়ার 5। এখন এলিমিনেট করতে হবে কাকে? এখন এলিমিনেট করব কাকে? এই z টু দি পাওয়ার 4 কে। তো z টু দি পাওয়ার 4 কে এলিমিনেট করতে হলে একে কত দিয়ে গুণ দিতে হবে? 62 z টু দি পাওয়ার 6। এইভাবে জিনিসটা আগাতে থাকবে। তো এখন তাহলে আমি যদি বলি যে আমার এই সিগন্যালের এই কিভাবে বুঝবো যে কোনটা আমার টাইম ডোমেইন সিগন্যাল? এই যে কোএফিসিয়েন্ট গুলা, ঠিক আছে, এই কোএফিসিয়েন্ট গুলা টাইম ডোমেইন সিগন্যাল। আর এই z টু দি পাওয়ার 2, z টু দি পাওয়ার 3, z টু দি পাওয়ার 4 এই ঘটনাগুলো ঘটার কারণ হচ্ছে যে আমি অ্যান্টি কজাল সিগন্যাল নিয়ে কাজ করতেছি, সেই জন্য z টু দি পাওয়ার মাইনাস n এর জায়গায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে z টু দি পাওয়ার n হয়েছে। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করি, এখানে 2z স্কয়ার দিয়ে শুরু হয়েছে। তাহলে যদি আমি লিখি তাহলে এটা আসলে কিভাবে লিখতে হবে? এটা কিন্তু অ্যান্টি কজাল সিগন্যাল। তাহলে জিনিসটা কিভাবে লিখবো? এনি আইডিয়া? 62 থেকে শুরু হবে, 62, 30, 14, তারপর 6, তারপরে 2, তারপর কত? দুইটা জিরো। এই দুইটা জিরো আসার কারণ কি? কারণ হচ্ছে এখানেও ছিল, এই স্কয়ারের আগেও ছিল z টু দি পাওয়ার 1, z টু দি পাওয়ার 0 এর জন্য ভ্যালু ছিল, যে ভ্যালুগুলো হচ্ছে 0। ঠিক আছে, আমরা তো ওখানে যেটা পাইছি সেটা শুরু হয়েছে 2z স্কয়ার দিয়ে, তাই না? তার মানে z এর পাওয়ার একবারে n ইকুয়াল টু 2 দিয়ে শুরু হয়েছে। তো n ইকুয়াল টু 0 আর 1 এর ভ্যালু কই? n ইকুয়াল টু 0 আর 1 এর যে মানে ভ্যালু সেটা হচ্ছে x অফ n ইকুয়াল টু 0 আর x অফ 1 ইজ ইকুয়াল টু 0। সেই জন্য এখানে আমি এই 0 দিয়ে শুরু করছি। আর জিনিসটা কিন্তু আসলে এই সাইড থেকে স্টার্ট হয়ে এই সাইডে আসলো। ওকে, মানে এইটা হচ্ছে শুরুতে আছে n ইকুয়াল টু -2 এর জন্য, তারপর এটা হচ্ছে n ইকুয়াল টু -3, n ইকুয়াল টু -4, n ইকুয়াল টু -5। তো এই দুইটা জিনিস যে আমরা দেখলাম, এই দুইটা জিনিসে কি কারো কোনো ডাউট আছে? প্রথমটার ক্ষেত্রে লোয়েস্ট পাওয়ার টার্ম অফ z টু দি পাওয়ার -1 কে আমরা এলিমিনেট করছি। তো
এই জন্য প্রথমে এলিমিনেট করছি z টু দি পাওয়ার মাইনাস 0 কে, তারপর এলিমিনেট করছি z টু দি পাওয়ার মাইনাস 1 কে, তারপর এলিমিনেট করছি z টু দি পাওয়ার মাইনাস 2 কে। ঠিক আছে, লোয়েস্ট পাওয়ার ইন মানে ওই অংশটার মধ্যে যেটা লোয়েস্ট পাওয়ার আছে সেটাকে। আচ্ছা ওই জায়গাটায় যাই, এখানে এখানে যদি দেখি আমি একটু খেয়াল করে, এইখানে আমি এলিমিনেট করছি কি z টু দি পাওয়ার মাইনাস 1 আর z টু দি পাওয়ার মাইনাস 2, এই দুটার মধ্যে এলিমিনেট করছি কাকে, z টু দি পাওয়ার মাইনাস 1 কে, তাই না? তারপরে যখন গেছি তারপরে z টু দি পাওয়ার মাইনাস 2 ছিল আর z টু দি পাওয়ার মাইনাস 3 ছিল, এখানে এলিমিনেট করছি z টু দি পাওয়ার মাইনাস 2 কে। তার মানে কি লোয়েস্ট পাওয়ার অফ ওই অংশের লোয়েস্ট পাওয়ার অফ z টু দি পাওয়ার মাইনাস 1 যেটা সেইটাকে এলিমিনেট করছি। আর এইখানে হবে হচ্ছে লোয়েস্ট পাওয়ার টার্ম অফ z। পরে যেটা করলাম লোয়েস্ট পাওয়ার টার্ম অফ z, এখানে লোয়েস্ট পাওয়ার টার্ম অফ z কত, z টু দি পাওয়ার 0 এইটা, এখানে লোয়েস্ট পাওয়ার অফ z কত এইটা, কারণ পরেরটা হচ্ছে z টু দি পাওয়ার 3, এখানে লোয়েস্ট পাওয়ার অফ z কত 3, কারণ পরেরটা আছে 4। বোঝা গেছে? কারো কোনো ডাউট থাকলে এখন বলতে হবে, যদি না বলো ডাউট তাহলে আমি পরে যাব, এখন সামনে আগাবো। এখন পার্শিয়াল ফ্র্যাকশনটা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে কাজ করে সেটা দেখব। ঠিক আছে, আমরা তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে করলেই হবে, পরীক্ষাতে খুব কঠিন কিছু আসবে না, এইরকমই একটা আসবে হয়তো। আচ্ছা, ইনভার্স জেড ট্রান্সফর্ম বাই পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্যানশন, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম বাই কোনটা দেখছি, লং ডিভিশন, তাই না, সিরিজ এক্সপ্যানশন। এখন আমরা দেখবো পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্যানশন। তো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু সবাই জানি কিভাবে করে, এর আগেও আমরা করে আসছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময়ও করছি। তো এক্স অফ জেড যে ফাংশনটা, যেটা হচ্ছে আমরা জেড ট্রান্সফর্ম বের করি, সেটাকে বেসিক্যালি এইভাবে একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়, আলফা 1 x1 অফ জেড, আলফা 2 x2 অফ জেড প্লাস আলফা কে xk অফ জেড, এইভাবে বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়। এটা আমরা দেখে আসছি, যদি কারো এটা বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আমি তাকে বলবো যে সে একটু যাতে পেজ নাম্বারটা বলে দিই, সেই নাম্বারটা একটু দেখবে, তাহলেই সে বুঝতে পারবে যে ঘটনাটা কি ঘটতেছে। হ্যাঁ, এক্সাম্পল 3.2.9 যেটা, এটা দেখলেই বোঝা যাবে যে বেসিক্যালি আমরা এতক্ষণ যেটা করলাম সেটাও কিন্তু কি একটা সাম হিসেবে রিপ্রেজেন্ট করতেছি আমরা, x1 অফ z প্লাস x2 অফ z প্লাস আলফা কে xk অফ z। x অফ z যেটা অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি, টোটাল x অফ z টাকে আলফা 1 আলফা 2 আলফা কে এরকম কোএফিশিয়েন্ট দিয়ে আমরা একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি আলাদা আলাদা সিগন্যালের জন্য। আমরা জানি কারণ বেসিক্যালি জেড ট্রান্সফর্মটা হচ্ছে সাম, তাই না, n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা সাম, যেখানে আমরা ওই যে ডিজায়ার্ড যে সিগন্যালটা আমার x অফ n, সেই x অফ n সিগন্যালটাকে z টু দি পাওয়ার মাইনাস n একটা নতুন একটা ভ্যারিয়েবল দিয়ে গুণ দেই। তো এখন প্রত্যেকটা সিগন্যালের জন্য কিন্তু আমরা, যেহেতু আমরা লিনিয়ার সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, প্রত্যেকটা সিগন্যালকে কিন্তু আমরা প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারি। মনে করি যে এর আগে যে অঙ্কটা করলাম সেখানে আমরা কয়েকটা সিকোয়েন্স পাই, মানে কয়েকটা ভ্যালু পাইছি, তাই না? যেমন আমি যদি প্রথম ভ্যালুটার কথা বলি, মানে প্রথম যে লং ডিভিশন প্রসেস করলাম সেখানে আমরা ভ্যালু পেয়েছিলাম 1, 3/2, 7/4, 15/8, 31/16, এগুলা কি ছিল, x অফ n এর ভ্যালু। তো এখন এই x অফ n এর ভ্যালুগুলোর জন্য কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমি x অফ z বের করতে পারি, যেগুলোর সাথে একটা করে কোএফিশিয়েন্ট গুণ হিসেবে থাকবে, এবং সবগুলাকে যদি একসাথে যোগ দেই তাহলে আমি কি পাবো, টোটাল x অফ z টা পাবো, তাই না? তো এই x1 অফ z থেকে xk অফ z আর এক্সপ্রেশন উইথ ইনভার্স ট্রান্সফর্ম x1 অফ n থেকে xk অফ n পর্যন্ত। ইফ সাচ এ ডিকম্পোজিশন ইজ পসিবল, এইভাবে যদি ডিকম্পোজ করা যায় তাহলে আমরা ডিকম্পোজ করার পরে আলাদা আলাদা যে সিকোয়েন্সের জন্য যে x1 অফ z বা x2 অফ z
আলাদা আলাদা ভ্যালুর জন্য যে পাইছি এগুলাকে যদি আমি আলাদা আলাদা ভাবে যদি আমি ইনভার্স ট্রান্সফর্ম করতে পারি টেবিল এই যে লুকআপ টেবিল থেকে ওখান থেকে করতে পারি, সেক্ষেত্রে আমার সহজেই কিন্তু এই জেড ট্রান্সফর্ম থেকে টাইম ডোমেইন সিগন্যালে চলে আসতে পারবো। তার মানে কি, আমার একটা পলিনোমিয়াল যদি দেওয়া থাকে, মানে একটা পার্শিয়াল ফ্র্যাকশন হিসেবে যদি একটা রেশনাল নাম্বার হিসেবে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, একটা রেশনাল ফাংশন হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে পারি আমার এক্স অফ জেড কে, যেখানে বি অফ জেড হচ্ছে আমার নিউমারেটর আর এ অফ জেড হচ্ছে ডিনোমিনেটর, সেক্ষেত্রে এইটাকে যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ভাঙতে পারি, তখন কি হয়, এক একটা যে পার্শিয়াল ফ্র্যাকশনের এক একটা যে এলিমেন্ট হবে, সেই এলিমেন্ট গুলাকে আলাদাভাবে জেড ট্রান্সফর্ম ইনভার্স জেড ট্রান্সফর্ম করলেই আমার জেড ট্রান্সফর্ম করা সিগন্যালটা টাইম ডোমেইনে চলে আসবে। এই জন্য বলতেছে if such a decomposition is possible then x of n, the inverse z transform x of z can be easily found using the linearity property। তো সেক্ষেত্রে তখন x of n টা কি হবে, যদি আমার z ইনভার্স করা সিগন্যাল z ইনভার্স z ট্রান্সফর্ম করা সিগন্যালটাকে যদি এভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে টাইম ডোমেইনে সিগন্যালটাকে আমরা α1 x1 of n, α2 x2 of n এবং αk xk of n এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমার x1 of z, x2 of z, xk of z এই ভ্যালুগুলার টাইম ডোমেইন ভ্যালু জানতে হবে, মানে আমাকে এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে আসতে হবে। তো এটা করতেছি কেন, সিম্পল করার জন্য জিনিসটাকে, এছাড়া আর কিছুই না। তো এক্স অফ জেড যদি একটা রেশনাল ফাংশন হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইউজফুল। সেক্ষেত্রে আমরা ইজিলি এইভাবে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিয়ে আলাদা আলাদা অংশগুলোর ইনভার্স ট্রান্সফর্ম করে টাইম ডোমেইনে ফেরত যেতে পারি। আর এখানে প্রপার ইমপ্রপার একটা বিষয় আছে, এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছি আমরা z টু দি পাওয়ার মাইনাস n, এইটা যদি n এর থেকে বড় হয় তাহলে এটা ইমপ্রপার হয়ে যাবে রেশনাল ফাংশনটা, সেক্ষেত্রে আমাকে এটা প্রপার বানাতে হবে। সেক্ষেত্রে এই উপরের যে নিউমারেটরের যে হাইয়েস্ট পাওয়ার গুলো আছে সেগুলো এলিমিনেট করে এমন একটা পাওয়ারে যেতে হবে যাতে সেটা n এর থেকে, মানে ডিনোমিনেটরের যে হাইয়েস্ট পাওয়ার আছে সেটার থেকে কম হয়। মানে m এর ভ্যালুটা সবসময় n এর ভ্যালু থেকে ছোট হতে হবে, n এর ভ্যালুটা m এর ভ্যালু থেকে বড় হবে। যদি বড় হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো, যদি এমটাই বড় হয় সেক্ষেত্রে আমাকে ওটাকে প্রপার করতে হবে, মানে লবের যে পাওয়ারটা সেটাকে কমাতে হবে আগে, তারপরে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। এখানেও ওইটাই বলা হচ্ছে, একটা ইমপ্রপার ফাংশন যদি থাকে যেটা bz বাই az, এটাকে আমি ধরে নিচ্ছি ইমপ্রপার রেশনাল ফাংশন। ইমপ্রপার রেশনাল ফাংশনের ক্ষেত্রে বি অফ জেড যে পলিনোমিয়ালটা আছে সেটার যে হাইয়েস্ট পাওয়ার সেটা এ অফ জেড এর যে পলিনোমিয়াল আছে সেটার হাইয়েস্ট পাওয়ারের থেকে বড়, মানে এম এর ভ্যালুটা এন এর ভ্যালুর থেকে বড়। তো এইটাকে আমি আবার প্রপার ফর্মে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে আমার সেই রূপটা হবে হচ্ছে এরকম, যে কোনো একটা আরেকটা পলিনোমিয়াল যেটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এই দুইটার বিয়োগফল, ঠিক আছে, জেড টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এন প্লাস বি1 বাই জেড, নতুন যে আমার লবটা আসবে আর যে পুরাতন হরটা সেটাই থেকে যাবে। এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আসলেই যায় কিনা তার একটা প্রমাণ আমাদের বইতে দেওয়া আছে, এক্সাম্পল 3.4.4, যেটা আমরা এখন দেখব। দেখে আমরা এটাকে ভেরিফাই করব যে আসলে যদি কোনো একটা ইমপ্রপার রেশনাল ফাংশন থাকে সেই ইমপ্রপার রেশনাল ফাংশনকে এই চেহারায় নিয়ে আসা যায় কিনা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমরা এখন একটু দেখবো যে আসলে নিয়ে আসা যায় কিনা। যদি নিয়ে আসা যায় তাহলে আমরা ওই পদ্ধতি ফলো করব। এবং একটা কথা বলে রাখা ভালো, যে সেক্ষেত্রে আমার হাইয়েস্ট পাওয়ারটা এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাকে c0 c1 cm-1 m-n এগুলো কিন্তু বের করতে হবে, কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু বের করতে হবে। আর হাইয়েস্ট পাওয়ারের ভ্যালুটা কত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার নিউমারেটরের পলিনোমিয়ালের যে হাইয়েস্ট পাওয়ারটা ছিল সেইটা, আর হচ্ছে ডিনোমিনেটরের পলিনোমিয়ালের যে হাইয়েস্ট পাওয়ারটা ছিল, এই দুইটার যে বিয়োগফল সেটাই হবে হচ্ছে আমার এই সামনে যে পলিনোমিয়াল যে অংশটা আসতেছে সেই অংশটার হাইয়েস্ট পাওয়ার। বাদ বাকি আমার লবটা চেঞ্জ হবে কিন্তু হর কিন্তু চেঞ্জ হবে না। এই দুইটা জিনিস একটু খেয়াল রেখে আমরা এখন বইতে যে প্রবলেমটা দেওয়া আছে এক্সাম্পল 3.4.4 এটা একটু দেখব।
আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 3.4.4। আমি আজকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, এটা সবার জন্যই। একটাই অ্যাসাইনমেন্ট, একটাই অঙ্ক, ঠিক আছে? এমন না যে আলাদা আলাদা হবে, সবাই মিলে ট্রাই করতে হবে অঙ্কটা। ওই আমি সেই মানে প্রথম যখন এই জিনিসগুলো দেখতেছিলাম তখন কিছু অঙ্ক করতে আমি এর আগেও বলছি যে আমার সারা রাত লাগছে, এরকমও হয়েছে। তো সেই রকম একটা অঙ্কই দিব যাতে তোমাদের একটু ব্রেন স্টর্মিং হয়। তো এক্স অফ জেড যেটা খুব কঠিন না, অঙ্কটা কিন্তু খুব সহজ, কিন্তু আমি প্রথম দিকে বুঝতাম না, এজন্য আমার সময় লাগছে। কিন্তু এখন তো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আমি তো নিজে নিজে যতটুকু বুঝছি, কিন্তু তোমাদেরকে তো আমি হেল্প করতেছি, অতএব তোমরা এটা পারবা। এই কার মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ করো। প্লাস 1/3 z to the power -3 divided by 1 plus 5/6 z inverse 1 plus 1/6 z to the power -2। তো এখন এটা প্রপার না ইমপ্রপার সেটা দেখার বুদ্ধিটা, উপরের পলিনোমিয়াল নিচের পলিনোমিয়াল এই দুইটা একটু খেয়াল করে দেখি। আমরা বলতেছিলাম যে উপরে যে পলিনোমিয়াল আছে সেটার পাওয়ারটা যদি m হয় তাহলে m সব সময় n এর থেকে ছোট হবে। তো আমরা দেখতেছি যে এখানে m হচ্ছে n এর থেকে বড়, তাই না? তো এখন আমাদেরকে তাহলে এই ইমপ্রপার ফাংশনটাকে প্রপার বানাতে হবে। আমরা জানি যে যদি একটা ইমপ্রপার এরকম থাকে রেশনাল ফাংশন b of z divided by a of z, তাহলে সেইটাকে প্রপার করতে হলে কিছু পদ্ধতি ফলো করতে হবে। c0 প্লাস c1 z to the power -1 প্লাস ডট 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 প্লাস cm minus n z to the power minus m minus n। তাহলে আমাকে কেউ কেউ বলতে পারবে যে সামনে যে পলিনোমিয়ালটা তৈরি করতে হবে সেটার হাইয়েস্ট পাওয়ার কত হবে? কেউ কি বলতে পারবা? আমাদের কিন্তু ওই হর যেটা ছিল, হরে কিন্তু কোনো চেঞ্জ নাই, জাস্ট লবটা কিন্তু নতুন একটা লব আসবে। আর আমি কিন্তু এখানে আমার m এর ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি যে -3 আর n এর ভ্যালুটা দেখতে পাচ্ছি -2। তাহলে আমার কত আসবে কেউ আইডিয়া করো? 3 আর 2 এর ব্যবধান কত? -1, তার মানে -1 আসবে, তাই না? যদি বিয়োগ দেই এখানে m minus n, m হচ্ছে -3 আর n হচ্ছে 2, +2 হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস আছে। তাহলে -1 is going to be the highest power here, ঠিক আছে? যখন প্রপার বানাতে যাব তখন হাইয়েস্ট পাওয়ার হবে এটা। তো আমরা এখন দেখি যে এই জায়গাটায় আমরা যাব কিভাবে। মানে যে কোনো একটা পলিনোমিয়াল যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেটা থেকে ইমপ্রপার থেকে সেটাকে প্রপার বানাবো, এটা এখন একটু দেখব। তাহলে ওই আমি আবার ওই লং ডিভিশন পদ্ধতিতে যেতে হবে বেসিক্যালি। 1 প্লাস 5/6 z to the power -1 প্লাস 1/6 z to the power -2, এটাকে ভাগ দিব কত দিয়ে? 1 প্লাস 3 z ইনভার্স 1 প্লাস 11/6 z to the power -2 প্লাস 1/3 z to the power -3। এটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে নিউমেরেটর থেকে -2 -3 টার্ম দুটো বাদ দিয়ে দেওয়া, তাই না? তো সেটা বাদ দেওয়ার জন্য যা যা করতে হয় তাই আমাকে এখন করতে হবে। প্রথমে যদি 1 দিয়ে গুণ দিয়ে দেই, যেহেতু এটা নেগেটিভ পাওয়ার আমরা 1 দিয়ে গুণ দিতেই পারি, তো সেক্ষেত্রে এটা কি হবে? 1 দিয়ে পুরোটা গুণ দিলে 1 প্লাস 5/6
জেড মাইনাস 1, তারপরে কত 1/6 জেড টু দি পাওয়ার মাইনাস 2। এখন এই দুইটাকে যদি আমি বিয়োগ দিয়ে দেই তাহলে 1টা কাটা যাবে। এই অংশে এখানে আমরা পাবো হচ্ছে 13/6 জেড টু দি পাওয়ার মাইনাস 1, আর তারপরের অংশে পাবো 5/3 জেড টু দি পাওয়ার মাইনাস 2, আর তারপরে 1/3 যেটা ছিল সেটা থেকে গেল। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে -2 -3 এই দুই পাওয়ারকে বিদায় করে দেওয়া। তো তার জন্য আমাকে কি করতে হবে এখন আমি একটু দেখি। জেড টু দি পাওয়ার মাইনাস 1 আছে তাই না, এখানে জেড টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এখানে 5/3। তাহলে আমি যদি এই টার্মটা দিয়ে এই টার্মটাকে এলিমিনেট করতে চাই তাহলে কত দিয়ে গুণ দিতে হবে? বোঝাই যাচ্ছে যে 2 দিয়ে আগে আমাকে গুণ দিতেই হবে, কারণ 2 দিয়ে যদি এখানে গুণ দেই তাহলে কি হবে 5/6 মাল্টিপ্লাইড বাই 2 কত আসে 5/3 তাই না। আর যদি তার সাথে একটা z-1 নেই তাহলে আরো ভালো। তো সেক্ষেত্রে আমার এই অংশে কি হবে, প্রথম রাশিটার ভ্যালু কত হবে? প্রথমটার ভ্যালু হবে 2z টু দি পাওয়ার মাইনাস 1, তারপরেরটা কি হবে 5/3 z টু দি পাওয়ার মাইনাস 2, আর তারপরে যেটা হবে সেটা একটা চমকপ্রদ ঘটনা। এই 2 কে যদি আমি এখন 1/6 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু 1/3 চলে আসবে, তাহলে এখানে 1/3 z টু দি পাওয়ার মাইনাস 3 আমি পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে বিয়োগ যোগ ইত্যাদি হাবিজাবি করি তাহলে এইটাও কাটা এইটাও কাটা, মানে দুইটা চলে গেল। ভাগশেষ হিসেবে আমি পাচ্ছি 1/6 z টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, এখন তাহলে আমি নতুন যে সংখ্যাটা পেলাম এটাকে কিভাবে লিখব? আমার কিন্তু ক্যালকুলেশন করা হয়ে গেছে। আর কিছু বললা? এইটা বুঝিনি স্যার, ওই যে -2z ইনভার্স 1 প্লাস 5/3z। কোনটা? স্যার লাস্টে যেটা করলাম স্যার। লাস্টে কি করলাম? আমাকে হচ্ছে বলতেছে যে শুরু থেকে আসি, লবে যে -2 এবং -3 এই দুইটা পাওয়ারকে রিডিউস করতে হবে যদি আমি এটাকে প্রপার ফ্র্যাকশন করতে চাই। প্রপার রেশনাল ফাংশন বা রেশনাল ফ্র্যাকশনে যদি আমি যেতে চাই তাহলে আমাকে এই -2 এবং -3টাকে এলিমিনেট করতে হবে। কারণ শর্ত হচ্ছে যে উপরের পাওয়ার গুলোকে যদি আমি হাইয়েস্ট পাওয়ার n ধরি আর নিচের হাইয়েস্ট পাওয়ারকে যদি আমি n ধরি তাহলে শর্ত হচ্ছে m টা n থেকে ছোট হতে হবে। তাই n এর ভ্যালুটা এখানে হাইয়েস্ট আছে -2, তাহলে আমার লব থেকে কি -2 -3 দুটাকে যদি বিদায় করে দিতে পারি তাহলে লবে শুধু থাকবে কত -1। সেক্ষেত্রে আমি একটা প্রপার ফ্র্যাকশনে রূপান্তরিত করতে পারবো তাই না। সেই লক্ষ্যে আমি অগ্রসর হচ্ছি। আমি লবটাকে এই হরটা দিয়ে ভাগ দিয়ে দিলাম, নিউমারেটরটাকে ডিনোমিনেটর দিয়ে ভাগ দিয়ে দিলাম। প্রথমে আমি 1 নিলাম, যেহেতু z টু দি পাওয়ার -1, z টু দি পাওয়ার 0 কে প্রথমে আমি ক্যান্সেল আউট করলাম, ঠিক আছে। এখানে z টু দি পাওয়ার 0 কে ক্যান্সেল আউট করলাম। এরপর কাকে করব? z টু দি পাওয়ার মাইনাস কত 1 কে করার কথা, কিন্তু z টু দি পাওয়ার -1 আমাকে এখানে রাখতে হবে। আমি বলতেছিলাম যে z টু দি পাওয়ার -1 কে রাখবো, z টু দি পাওয়ার -2 z টু দি পাওয়ার -3 কে এলিমিনেট করব। এখন যদি z টু দি পাওয়ার -2 আর z টু দি পাওয়ার -3 এই দুটাকে যদি এলিমিনেট করতে চাই তাহলে এই নিউমারেটরটাকে কত দিয়ে গুণ দিতে হবে? আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই পারবা। কত দিয়ে গুণ দিব? এখানে 5/6 z টু দি পাওয়ার -1 আছে, 5/6 z টু দি পাওয়ার -1 আছে। এটাকে কত দিয়ে গুণ দিলে 5/3 z টু দি পাওয়ার -2 এর সমান হবে? বলো, আমাকে বলো তুমি। 2z ইনভার্স 1। কত কত দিয়ে গুণ দিতে হবে? 2z ইনভার্স 1। হ্যাঁ, এটাই হচ্ছে সেই 2z ইনভার্স 1। এটা দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে এখন যদি এই পরের অংশটাকেও যদি এটা দিয়ে গুণ দেই, এটা দিয়ে গুণ দেই, এটাকেও যদি দেই তাহলে কি পাবো?
1/3 z টু দি পাওয়ার মাইনাস 3। এখন এই দুটাকে যদি বিয়োগ দেই তাহলে এই বিয়োগফল হিসেবে এটা আসতেছে 1/6 z টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, তাহলে আমি কিন্তু আমার পলিনোমিয়ালটা পেয়ে গেছি। এইটা, এই অংশটা হচ্ছে এইটা 1 প্লাস 2 z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস আমার কিন্তু হর যেটা ছিল সেটাই থেকে যাবে। আমি বলতেছিলাম এখানেও দেখো আমাদের যেটা হর ছিল সেটাই থেকে যাবে। আমাদের যে মেইন হর যেটা ছিল, যে ডিনোমিনেটর ছিল, এটা চেঞ্জ হবে না। 5/6 z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1/6 z টু দি পাওয়ার মাইনাস 2। আর এই ভদ্রলোক এখানে এসে উঠবে 1/6 z টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমি যদি এইটাকে আবার যোগ করি, মানে এখানে যদি আবার এখানে লসাগু গসাগু করো, এখানে যদি এখানে আবার নরমাল ফ্র্যাকশন যেভাবে যোগ করে 1/2 প্লাস 1/3, তাহলে কি হবে 6, 3 প্লাস 2 5/6, এরকম যদি যোগ করো এই অংশটাকে আর এই অংশটাকে, তাহলে আমি আবার এই মেইন ইকুয়েশনে ফেরত যেতে পারবো। তো এইটাই হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে প্রপার বানানোর নিয়ম। এখন আমি যদি দেখি যে এই লবে কিন্তু যে অংশটা আছে সেটার যে পাওয়ার -1 সেটা কিন্তু হরের পাওয়ারের থেকে কম, মানে এটা হচ্ছে একটা রেশনাল ফাংশনে, মানে একটা ইমপ্রপার ফ্র্যাকশনে পরিণত হয়েছে, যেটা আমাদের বইতে এক্সাম্পলে টাস্কিং করা আছে, কিন্তু এক্সাম্পলে এটা পুরাটা ব্যাখ্যা করে করা নেই, যেটা আমি এখন করলাম। এটা ছিল এক্সাম্পল 3.4.4। তো আমি এটাকে এরকম কেন করতেছি, যদি আমি একটা রেশনাল ফাংশন যেটা ইমপ্রপার সেটাকে কিন্তু আমি পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করতে পারবো না। তো পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করার জন্য কিন্তু আমি এত কষ্ট করলাম, এটা এই ইমপ্রপার ফাংশনটাকে একটা প্রপার ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করলাম। তো এখন এর পরের যে অংশগুলো আছে এই অংশগুলা পার্শিয়াল ফ্র্যাকশন সম্বন্ধে আলোচনা করা আছে। আমি জানি তোমাদের সবাই পার্শিয়াল ফ্র্যাকশন খুব ভালো পারো, আমার থেকেও ভালো পারো, অতএব আমি মনে করি সেটা দেখানোর দরকার নেই। এরপরেও আমি একটু দেখাচ্ছি, বাট আমি বেসিক্যালি ওইটা তোমাদেরকে টাস্ক দিয়ে দিব। ওকে, তা আমি এতক্ষণ কি করলাম, আমি এতক্ষণ হচ্ছে এই কাজটা করলাম যে আমাকে বি অফ জেড ডিভাইড বাই এ অফ জেড এরকম একটা ফ্র্যাকশন দেওয়া হয়েছিল, যেটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, সেটাকে আমি প্রপার ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করলাম। এইটা হচ্ছে ছিল বইয়ের ইকুয়েশন 4.11, এটাই বলতেছে 4.11 বা জানি না তোমাদের বইতে কত আছে। এই যে ইকুয়েশনটা, since any improper function can be transformed into a proper function, we carry out the development in 2 steps. তো এখন যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে যে ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে চাই, তাহলে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমি পারফর্ম এ পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্রেশন অফ দ্য প্রপার রেশনাল ফাংশন। তারও আগে তাহলে আমাদের তিনটা ধাপ হবে। যদি ইমপ্রপার একটা রেশনাল ফাংশন কেউ আমাদেরকে দেয়, তাহলে সেই ইমপ্রপার ফাংশনটাকে প্রপার করতে হবে, তারপর তাকে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্যানশন করতে হবে, তারপরে আমি ওই ইচ টার্ম যেগুলো পাবো প্রত্যেকটা টার্মকে ইনভার্ট করলে তারপর আমি ইনভার্স জেড ট্রান্সফর্ম পাবো। এবং নর্মালি এই পদ্ধতিটাই ইউজ করা হয় সব জায়গায়। এর আগে যে পদ্ধতিগুলোর কথা বললাম, লং ডিভিশন বলো বা পাওয়ার ফ্র্যাকশন বা হচ্ছে পাওয়ার সিরিজ এক্সপ্যানশন, সেগুলোর থেকে এই যে এখন যেটা কথা বলতেছি পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্যানশন, এটাই ব্যবহার করা হয় বেশি। তো এখন পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য বিভিন্ন রকম হইতে পারে। আমরা জানি যে এখানে আসলে নতুন করে বলার কিছুই নাই। ডিস্টিংক্ট পোলের জন্য পার্শিয়াল ফ্র্যাকশন কেমন হয় এটাও বইতে আলোচনা করা আছে, প্লাস মাল্টিপল অর্ডারের জন্য পার্শিয়াল ফাংশন কেমন হয় সেটাও বইতে আলোচনা করা আছে। এটা একটু দেখতে হবে, বই 185 থেকে 188 পেজ এর মধ্যে বলা আছে, আলোচনা করা আছে যে মাল্টিপল অর্ডার পোল যদি হয় তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনটা কেমন হবে, এবং ডিস্টিংক্ট পোল যদি হয় তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনটা কেমন হবে। বেসিক্যালি
এটা নরমালি যেভাবে করা হয় সেটা হচ্ছে যে মনে করতেছি আমি এখানে যে বি অফ জেড একটা পলিনোমিয়াল, যেটা নিউমারেটর পলিনোমিয়াল, এ অফ জেড হচ্ছে আরেকটা পলিনোমিয়াল যেখানে এ নট এর ভ্যালুটা আমরা 1 ধরে নিয়েছি। এখন আমি যদি নেগেটিভ পাওয়ারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য উভয় পক্ষকে জেড টু দি পাওয়ার এন দিয়ে গুণ দেই, সেক্ষেত্রে আমি কি পাবো, বি নট জেড টু দি পাওয়ার এন, মানে উপরে নিচে জেড টু দি পাওয়ার এন দিয়ে গুণ দিলাম, এখানে পাবো বি ওয়ান জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে পাবো বি এম জেড টু দি পাওয়ার এন মাইনাস এম। যেহেতু এন এর পাওয়ারটাই বড়, আমরা বলে নিচ্ছি যে এন দিয়ে কেন গুণ দিলাম জেড টু দি পাওয়ার এন দিয়ে, কারণ এন এর ভ্যালুটা এম এর ভ্যালু থেকে বড়, এটা একটা প্রপার রেশনাল ফাংশন। তো যদি আমি উপরে নিচে সব জায়গায় পজিটিভ পাওয়ার দেখতে চাই আমার চোখকে একটু শান্তি দেওয়ার জন্য, সেইটাই করতেছি আর কি, টু সিম্পলিফাই আওয়ার ডিসকাশন ও ইলিমিনেট নেগেটিভ পাওয়ারস অফ z by multiplying both of the numerator and denominator by z to the power n। এখন z to the power n কেন, z to the power n কারণ z to the power n এর ভ্যালুটা z to the power m এর ভ্যালু থেকে বড়। এটা দিয়ে যদি আমি এখন ভাগ করি, মানে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে কি হবে, b নট এর সাথে z to the power n গুণ হবে, এখানে z to the power n আসবে, মাইনাস 1টা কি হবে, n এর ভ্যালু যেহেতু বড় 1 এর থেকে, সেহেতু z to the power n minus 1 হবে একটা, এই n মাইনাস 1 সংখ্যাটা হবে পজিটিভ, আমাকে আর z টু দি পাওয়ার মাইনাস 1টা দেখতে হবে না, চোখটা আমার একটু শান্তি পাবে, এই জন্য এই কাজটা করছি। এইভাবে নিচেও করা হয়েছে। এখন এখান থেকে যদি আমি আবার একটা z বের করে নিয়ে আসি x অফ z এর নিচে নিয়ে আসি, বেসিক্যালি এইটাই ফলো করা হয়, এই ফর্মটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। ওকে, তো আমি যদি একটু বলি তাহলে হয়তো সুবিধা হবে, একটু বলে দিচ্ছি যে কেমন হয় জিনিসগুলা, পরে নিজেরা দেখে নিলেই পারা যাবে। ডিস্টিংক্ট পোল যদি হয়, ডিস্টিংক্ট পোল মানে কি, পোলগুলো আলাদা আলাদা, পোলের ভিতরে পোল বা রুট যেটা, ডিস্টিংক্ট পোল মানে কি, আমরা যে ল্যামডা বের করছিলাম না, ল্যামডা যদি 2 3 মানে কি ডিস্টিংক্ট পোল, ল্যামডা যদি 2 2 হয় তাহলে কি রিপিটেড পোল, তাই না? তাহলে এখান থেকে বেসিক্যালি যেভাবে লেখে জিনিসগুলা সেটা হচ্ছে x অফ z ডিভাইডেড বাই z, ডিস্টিংক্ট পোলের জন্য লিখতেছি a1 ডিভাইডেড বাই z মাইনাস p1 প্লাস a2 ডিভাইডেড বাই z মাইনাস p2 প্লাস ডট 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 প্লাস an ডিভাইডেড বাই z মাইনাস pn। এখন a1 a2 এই ভ্যালুগুলো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে বের করতে পারবো, p1 p2 এর ভ্যালু আমরা জানি দেওয়াই থাকবে, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু আমরা এর আগে করছি, করে এইভাবে a1 a2 এই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালুও বের করছি, এটা আমাদের কাছে আননোন কিছু না। এইরকম মাল্টিপল অর্ডার পোল যদি হয় তাহলে কি রকম হবে সেটাও দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। এটা আছে হচ্ছে एग्जांपल 3.4.7 যদি কেউ করে তাহলে বুঝতে পারবে যে মাল্টিপল অর্ডার পোলের জন্য কি হবে, মানে তখন p1 p2 এরকম ডিস্টিংক্ট পোল থাকবে না, তখন ওই রুটগুলো হবে একটা রিপিটেড রুট। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশনটা যদি করি, পার্শিয়াল ফ্র্যাকশনে করার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ইনভার্স করা, তাই না? আমরা বলতেছিলাম যে বেসিক্যালি আমাদের তিনটা ধাপ অবলম্বন করতে হবে এখানে এই ইনভার্স জেড ট্রান্সফর্ম করার জন্য। প্রথম ধাপটি হচ্ছে যদি রেশনাল ফাংশন, আগে দেখতে হবে যে রেশনাল ফাংশন রিপ্রেজেন্ট করা যায় কিনা, তারপর দেখতে হবে যে রেশনাল ফাংশন যেটা সেটা ইমপ্রপার না প্রপার, যদি ইমপ্রপার হয় সেটাকে প্রপার করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে প্রপার রেশনাল ফাংশনটাকে আমি কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো পার্শিয়াল ফ্র্যাকশন করার সময় আবার খেয়াল করতে হবে যে ডিস্টিংক্ট পোল না মাল্টিপল পোল, মাল্টিপল রিপিটেড পোল। তারপর ওইটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করার পরে তারপরের ধাপটা হচ্ছে আমার টেবিল থেকে হোক বা যেভাবে হোক ওটা দেখে আমাকে বুঝতে হবে যে ওটা জেড ট্রান্সফর্ম, ইনভার্স জেড ট্রান্সফর্মটা কত। তো এখন আমি মনে করলাম যে আমার পার্শিয়াল ফ্র্যাকশনটা হয়ে গেছে এবং পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্যানশন করার পরে আমি এই সিগন্যালটা এই সিকোয়েন্সটা পাচ্ছি, which is the final step। এইটা ফাইনাল স্টেপে চেহারাটা এরকম আসবে, x অফ z এর ফাইনাল স্টেপে এরকম দেখতে হবে। তো আমরা সবাই জানি যে কোন একটা জেড ট্রান্সফর্ম, কোন জেড ট্রান্সফর্মের চেহারাটা এরকম, এটা কিন্তু আমরা সবাই জানি। a1 এর ভ্যালু আমি জানতে পারবো পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে, a2 এর ভ্যালু জানতে পারবো পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে, an এর ভ্যালু জানতে পারবো, মানে যে কয়টা থাকে সবার ভ্যালু জানতে পারবো, p1 টা কোন রুট, p2 টা কোন রুট, pn পর্যন্ত রুট আমরা জানি। তো এইভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারি, এখন তারপর আমাকে দেখতে হবে যে রিজিয়ন অফ কনভারজেন্স কত। রিজিয়ন অফ কনভারজেন্সটা যদি পিক এর থেকে বড় হয়, পিকে হচ্ছে আমি একটা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, ম্যাক্সিমাম পোল যেটা, তার মানে কি
আমরা সবাই জানি যে রিজিয়ন অফ কনভারজেন্সের ভিতরে কোনো পোল থাকবে না। তো রিজিয়ন অফ কনভারজেন্স জেড যদি একটা পোলের ভ্যালু থেকে বড় হয়, তার মানে পিকেটা কি আসলে যত পি আছে সব থেকে বড় হচ্ছে এটা। পিকে ইজ দা ম্যাক্স পি, ম্যাক্স অফ অল পি। ঠিক আছে, যত পোল আছে সবগুলা পোলের মধ্যে আমার গ্র্যান্ডফাদার পোল হচ্ছে পিকে। তো সেক্ষেত্রে আমার সিগন্যালটা কেমন হবে, এই আরওসিটা দেখে আমি বুঝবো যে সিগন্যালটা হচ্ছে আমার কজাল সিগন্যাল, এবং সেক্ষেত্রে আমার সিগন্যালটা হবে এরকম দেখতে। আমরা কিন্তু এটা জানি পিকে টু দি পাওয়ার এন ইউ অফ এন, তাই না? কারণ আমার এখানে যে সংখ্যাটা ছিল আমরা কিন্তু এটা দেখে আসছি 1 মাইনাস এ জেড টু দি পাওয়ার মাইনাস 1 বা জেড টু দি পাওয়ার মাইনাস এন। এটার মানে কি? এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন এর যে ট্রান্সফর্ম হচ্ছে এটা। তাহলে যদি আমি এইটা দেখি তাহলে দেখে আমাকে বুঝতে হবে না যে কজাল সিগন্যালের ক্ষেত্রে এটা হচ্ছে আমার পি কে টু দি পাওয়ার এন, যেহেতু এন এর জায়গায় পি কে আছে বা পি আছে, সবগুলো আমি পি কে দিয়ে প্রকাশ করলাম। অনেকগুলো পি আছে, p1 p2 এভাবে পি কে পর্যন্ত আছে। তাহলে পি কে টু দি পাওয়ার এন ইউ অফ এন যদি কজাল সিগন্যাল হয়। আর যদি অ্যান্টি কজাল সিগন্যাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে অ্যান্টি কজাল সিগন্যালকে রিপ্রেজেন্ট কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আমার রিজন অফ কনভারজেন্স হবে হচ্ছে একটা সব থেকে যে মানে সব থেকে লোয়েস্ট যে পোলটা তার থেকেও ছোট। ঠিক আছে, এখানে ওই কথাটাই বলা আছে। আর বাদ বাকি যা আছে আমি পরের দিন সেটা আবার দেখবো। আমি ক্লাসের সময় আজকে শেষ, আজকে এখানেই রাখতেছি। আমি এই সপ্তাহে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল স্যারের সাথে কথা বলবো। স্যার যদি বলেন কন্টিনিউ করতে তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব, আর যদি শেষ করে দিতে বলেন তাহলে সেটা শেষ করে দেব। পরবর্তীতে যদি কিছু বাকি থাকে সেটা আমি আলাদা ব্যবস্থা করব, সেটা আমি আলাদা হয়তো ভিডিও আপলোড করে দেব। কারো কিছু বলার না থাকলে এখানেই ক্লাস শেষ।